আজ আমাদের বাসর রাত, ফুলে ফুলে সাজানো রুমটা, বিছানায় শত ফুলের মাঝে আরেকটা ফুল বসে আছে। আমি দরজা বন্ধ করে বিছানায় বসে ঘুমটা সরাতেই নিধি ফলকাটা ছুরি বের করে বলল, তুই যদি আমাকে স্পর্শ করিস তাহলে আমি এই ছুরি গলায় চালিয়ে দিব। নিধি কি বলছো এসব? যা বলছি সত্যি বলছি। তুই কি মনে করিস তোর মতো ছোট লোককে আমি স্বামী হিসেবে মেনে নিব? কোনো দিনই না। সারা দুনিয়ার মানুষ জানবে আমরা স্বামী স্ত্রী, বাট আমি আর তুই ছাড়া। আচ্ছা, কি করে ভাবলি তোর মতো ছেলেকে আমি এমনি এমনি বিয়ে করব? তাহলে কেন বিয়ে করছেন? খুব সাধারণ। তৃষা তোকে ভালোবাসে বলেছে, আর তোকে ভালোবাসে বলে পার্টির আয়োজন করেছে। আমাকে বোকা বানিয়ে তোকে সেখানে নিয়ে গেছে। আর তুই কি মনে করিস তৃষার চরের জবাব আমি দিব না? সেই দিন তৃষাকে আমি কিছু বলিনি, বাসায় এসে বাবাকে বলেছিলাম, বাবাও না করেনি। নিধির কথা শুনে মাথাটা কেমন করে ঘুরছে। মেয়ে মানুষ এতটা নীচ হতে পারে? নিধিকে না দেখলে অজানা থেকে যেত। কি হলো? এই নে বারিশার চাদর, ফ্লোরে ঘুমাবি। আমি বালিশ আর চাদরটা রেখে বাইরে বের হলাম। উজু করে দুরাকার নামাজ পড়ে শুয়ে শুয়ে ভাবছি, কি এমন ক্ষতি করছি কার, যার জন্য ফুলসজ্জার রাতে এমন হলো। এদিকে খোলা জানালার কাজ ভেদ করে চাঁদের আলো নিধির মুখে এসে পড়ছে। চাঁদের আলোতে নিধিকে আরো বেশি সুন্দর লাগছে। ঘুমন্ত অবস্থায় তাকে এতটা নিষ্পাপ, কাঠগোলাপের মতো লাগছে যে কেউ প্রথম দেখায় তাকে ভালোবেসে ফেলবে। আমিও ব্যতিক্রম নই। যখন আল্লাহ তাআলার পবিত্র কালামকে সাক্ষী রেখে বিয়ে করছি, তখনই নিধিকে ভালোবেসে ফেলেছি। অজানা এক মায়ার বন্ধনে নিজেকে আবদ্ধ করে ফেলেছি। এসব ভাবতে ভাবতে কখন যে দু চোখে ঘুম এসে যায়। সকালে ঘুম ভাঙে ফজরের আজান শুনে নামাজ পড়তে ওঠার সময় নিধিকে ডাক দিয়ে বললাম, নামাজ পড়বেন? নিধি কোনো শব্দ করলো না। তাই আমি নিজেই নামাজ শেষ করে এসে দেখি নিধির কাপড় ঠিক নেই, এখনো ঘুমাচ্ছে। ডাক দিলাম, শুনলো না। তাই আমি নিজেই যখন নিধির শাড়িটা ঠিক করতে দিয়ে গিয়েছি, শাড়িটা ধরতেই তার ঘুম ভেঙে যায়। নিধি এই অবস্থায় আমাকে দেখে চেঁচিয়ে বলে, এই চরিত্রহীন, কি করছিস আমার সাথে? ম্যাম আপনার শাড়ি ঠিক জায়গায় নেই, এই অবস্থায় কেউ যদি দেখে ফেলে? দেখলে দেখুক, তবু তুই আমার শাড়ি টাচ করবি না। তুই ওইসব করার জন্য আমার কাছে আসছিলি? এই বলে নিধি কান্না করে দিল। ম্যাম ভুল বুঝছেন, তাছাড়া আপনার শাড়ি ঠিক করার অধিকার স্বামী হিসেবে আমার আছে। চুপ! আর একবারও ওই কথা মুখে আনবি না। তুই কি বলছিস কবুল বললেই আমি দৌড় হয়ে যাব? আমার উপর অধিকার ফলাতে হাসবি না বলে দিলাম। আচ্ছা, সকাল হয়ে গেছে, এবার উঠে গোসল করে নেন। আমাদের বিষয়টা যেন আমাদের বেডরুম পর্যন্তই থাকে। এদিকে গোসল শেষ করে রুমে এসে দেখি নিধি রুমে নেই। আলমারি থেকে পাঞ্জাবি বের করে পরে যখন ঘাটটা ঘোরাবো, তখন দেখি নিধি মাথায় টাওয়াল পেঁচিয়ে আয়নার সামনে বসে আছে। মন যাচ্ছে পেছন থেকে গিয়ে জড়ি ধরি। নিধি আর চোখে আমার দিকে তাকাতেই রুম থেকে বের হয়ে গেলাম। আশা এসে নিধিকে নিয়ে গেল। ননদ ভাবের রসায়ন বুঝতে পারছি না। একদিনে নিধি আশাকে আপন করে নিয়েছে। আমি বুঝি না আমার সাথে নিধির কেন এত শত্রুতা। দুদিন এভাবেই চললো। তৃতীয় দিন হঠাৎ ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করতেই তৃষা বলল, রাজ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কি আমার সাথে আজ বিকালে দেখা করতে পারবে? প্লিজ না করো না। তৃষা বাসায় মেহমান যায় কিভাবে বলো? তুমি বরং বাসায় আসো। নিধির বাবা বিয়েতে আসতে বললো, তাও তো আসলে না। রাজ, নিধির সাথে ওরকম ঝামেলা হওয়ার পর কিভাবে যাই বলো? তাছাড়া আম্মু অসুস্থ ছিল তোমার বিয়ের দিন। তুমি আজ বিকালে এসো না পার্কে, জাস্ট 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে, 4টায় যাবো। এদিকে নিধি আমার আর তৃষার ফোন আলাপ দরজা আড়াল থেকে সব শুনছিল। বিকেল 4টায় পার্কে গিয়ে দেখি তৃষা বসে আছে। আমি যেতেই একগুচ্ছ গোলাপ দিয়ে বলল, তোমার আর নিধির বিবাহিত জীবনের জন্য শুভকামনা। রাজ, তোমাকে এখানে ডেকেছি আজ তেমন কিছু বলতে না, পারলে ফোনেও বলতে পারতাম। আমি সামনের মাসে আমেরিকা চলে যাচ্ছি। অনেক মিস করব তোমায়। ভেবেছিলাম বাসায় যাব, কিন্তু যে নিধির সাথে এতটা সম্পর্ক ছিল, সে নিধি আমার সাথে এমন করলো। আচ্ছা রাজ, একটা কথা বলি। হ্যাঁ বলো। রাজ, তোমার কখনো মনে হয়নি কেউ তোমাকে ভালোবাসে, তোমার আনন্দে সে শান্তি খুঁজে পায়, তোমার সাফল্যে সে আনন্দিত হয়? হঠাৎ এমন প্রশ্ন কেন করছো? জানো রাজ, আমরা অনেক সময় নিজের অজান্তেই এমন কিছু মানুষকে ভালোবেসে ফেলি, যে মানুষটাকে আমরা চাইলেও আর ছুতে পারবো না। তুমি কাউকে ভালোবাসো বুঝি? কই কখনো তো বলনি, কে সে? হ্যাঁ ভালোবাসি, বাকি জীবনটাও ভালোবাসবো। তবে কে সে এখন বলতে পারবো না, একদিন সময় হলে সব বলবো। তোমার সাথে জানি না আর সামনাসামনি কথা হবে কিনা, তাই বলে নিলাম। ফুলটা কি আমার হাতেই থাকবে, নেবে না? তৃষার হাত থেকে যখন ফুল নিতে যাব, ঠিক তখনই পেছন থেকে নিধি বলে উঠলো, বাহ, পার্কে প্রেম হচ্ছে! আগে বলতে প্রেম করার জন্য আমার
পেট ছেড়ে দিতাম। ঘরে 3 দিনের বিয়ে করা স্ত্রী রেখে পার্কে প্রেম করা হচ্ছে। ছি, মানুষ চরিত্রহীন হলে এতটা হয় জানা ছিল না। নিধি, কি বলছো এসব? তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুই চুপ কর। তুই কি ভাবছিস আমি কিছুই বুঝি না? তুই আমাকে রেখে এখানে প্রেম করতে আসছিস? নিধি দোস্ত, তুই আমাদের ভুল বুঝছিস। আমার আর ভাইয়ের মাঝে তেমন কোনো সম্পর্ক নেই। নিধি তিশার গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলল, বাহ, খুব অভিনয় হচ্ছে তাই না? তুই কি মনে করছিস আমি তোদের কথা শুনিনি ফোনে? আর তুই আমার বাসায় তো আসতে পারতি। ছি, বান্ধবী হয়ে বান্ধবীর বরের সাথে নোংরামি। জান, তুমি আর এই অসভ্য মেয়ের সাথে দেখা করবে না। চলো যান। আর এই যে মিস তিশা, নেক্সট টাইম আমার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করলে তোর বাবার কাছে বিচার দিব। তিশা নিধির কথা শুনে চোখের পানি মুছতে মুছতে চলে গেল। তিশা চলে যেতেই নিধি আমার হাতটা ছেড়ে দিয়ে মুচকে একটা হাসি দিল। মেয়ে মানুষের হাসি এত কুৎসিত হতে পারে তা জানা ছিল না। এই, কি হলো? এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি মনে করেছিস তোকে সত্যি সত্যি ভালোবেসেছি? কোনোদিনই তোর মতো ছোট লোককে আমি নিধি ভালোবাসবে না। সেই দিনের জ্বরের প্রতিশোধ নিলাম। তিশা না তোমার বন্ধু? ওর সাথে এমন না করলে হতো না? করব নাকি করব না, সেই দিনের চটটা আমার কলিজাতে লেগেছে। ভুলি কিভাবে বলতো? আর কিছু বললাম না, বাসায় চলে আসলাম। দিন যাচ্ছে, নিধির অবহেলা অপমানের মাত্রাও বেড়ে যাচ্ছে। মাঝখানে এইভাবেই চলে যায়। এরই মাঝে মা আর আশাকে গ্রাম থেকে শহরে নিয়ে এসেছি। নিধি প্রথম দিকে আমার সাথে খারাপ ব্যবহার করলেও মা আর তিশার সাথে ভালো ব্যবহার করতো। বাট ইদানিং তার কি হয়েছে কিছু বুঝতে পারছি না। আশা আর মায়ের সাথে অল্পতেই কোনো কথায় রেগে যাচ্ছে। একদিন অফিস থেকে ফেরার পথে নিউ মার্কেট যখন ঢুকি, এমন সময় গাড়ি জ্যামে আটকে পড়ে। হঠাৎ গাড়ির কাছে একটা মেয়ে এসে বলতে লাগে, স্যার, একটা মালা নেবেন? বেলি ফুলের মালা ম্যাডামকে দিয়ে, ম্যাডাম অনেক খুশি হবে। মালাগুলো দেখতে খুব সুন্দর, তাই কোনো কথা না বলে 2টা মালা কিনে নিলাম। সাথে নিউ মার্কেট মোড় থেকে কালো রঙের এক পাতা টিপ। এদিকে মুষলধারে বৃষ্টি নামলো। বাইরে এক হাত বাড়িয়ে বৃষ্টির ফোঁটার সাথে নিজের অনুভূতিকে বিকিয়ে দিচ্ছি। বৃষ্টির প্রতিটা ফোঁটা আমার মর্মে স্পর্শ করছে। এমন সময় যদি নিধি থাকতো তাহলে সত্যি বৃষ্টি যে আনুষ্ঠানিকতা নিয়ে নেমেছে তা পূর্ণতা পেত। বৃষ্টি মাথায় নিয়ে বাসায় ফিরে দেখি নিধি রুমে নেই। আমি ড্রেসিং টেবিলের সামনে ফুলের মালা আর টিপের সাথে ছোট্ট একটা চিরকুট লিখে বারান্দায় চলে গেলাম। বৃষ্টি এখনো পড়ছে। গাছের পাতাগুলো সতেজ হয়ে উঠছে বৃষ্টির ছোঁয়ায়। তাদের দুঃখগুলো যেন মুছে যাচ্ছে। এদিকে নিধি শাওয়ার শেষ করে মাথায় টাওয়াল জড়িয়ে আয়নার সামনে বসতেই সামনে বেলি ফুলের মালা দেখে খুশি হয়ে যায়, সাথে তার পছন্দের টিপ। সে কিছু না মনে করেই মালাটা হাতে নেয়। এমন সময় দেখতে পায় একটা চিরকুট। চিরকুটটা বের করতেই দেখে ছোট্ট ছোট্ট লাইনে লেখা, একটা বিষণ্ণময় বিকেল, অভিমানী তুমি, কার্নিশে দাঁড়িয়ে অপেক্ষামান। তখন ঝুম বৃষ্টি নামলো, আর সেই বৃষ্টিতে সারা শহর খুঁজে তোমার অনিমেষ কালো চুলের খোঁপায় বেলি ফুলের মালা এঁটে দিয়ে যদি বলি, ভালোবাসি আমার রাজকুমারী, তুমি কি তখনও অভিমান করে থাকবে? নাকি মুচকি হেসে শাড়ির আঁচলটা দিয়ে আমার ভেজা চুলগুলো মুছে দিয়ে বলবে, ভালোবাসি তোমায়, আমি অপেক্ষায় থাকবো? চিরকুটটা পড়তেই নিদের মাথায় রক্ত উঠে পড়লো। ছোট লোকটা কিভাবে ভালোবাসার কথা বলে! ফুলটা হাতে নিয়ে ডাক দেয়। রাজ, কই তুমি? নিদের ডাক শুনে রুমে যেতেই বলল, ফুল কি তুমি নিয়ে আসছো? হ্যাঁ, তোমার কি পছন্দ হয়নি? আর চিরকুট কার জন্য লিখছো? শোনো, আমার জন্য চিরকুট লিখলে লাভ নেই। আমার এই মন প্রাণ অনেক দিন আগেই একজনকে দিয়ে দিয়েছি। যদিও লিখতে হয় তাহলে তোমার জানেমান তৃষাকে নিয়ে লিখো। আর তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলে কিভাবে বলো আমাকে ভালোবাসো? লজ্জা করা উচিত তো। শোনো, তুমি বলেই সম্বোধন করলাম। তুমি কোনোদিন স্বপ্নেও আমাকে পাওয়ার আশা করো না। আমি আমার সেই ভালোবাসার মানুষকে পেয়ে গেলেই তোমাকে ডিভোর্স দিব। আর মনে করেছো বেলি ফুলের মালা 2 অক্ষরের চিরকুট লিখলেই আমাকে পেয়ে যাবে? যদি ভাবো তাহলে ভুল ভাববে। আর তোমার আনা ফুল আমার গলায় না, আমার পায়ের নিচে শোভা পায়। এই বলে নিধি ফুলের মালাটা পা দিয়ে পিষে ফেললো। নিধির আচরণে মনের মাঝে কাল বৈশাখী ঝড় নেমে আসলো। চোখের পানি বাধা মানছে না, তাই রুম থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে চোখের পানি মুছতেছিলাম। মা আর তিশা বেড়াতে গিয়েছে খালামণিদের বাসায়। আজ মা নিধির এমন আচরণ দেখতে পেলে কষ্টটা পেত অনেক। সন্ধ্যাবেলা ল্যাপটপে একটা কাজ করছিলাম, এমন সময় নিধিকে দেখলাম সেজে গুজে বের হচ্ছে। তাই জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাব সেটা তোকে বলতে হবে? হ্যাঁ, বলতে হবে, কারণ আমি তোমার স্বামী। এই ছোট লোক, কতদিন না বলেছি তুই স্বামীর কথা বলবি না। শোন, আমি আমার বান্ধবী তন্দার বার্থডেতে যাচ্ছি।
আর সেখানে পার্টি আছে, আসতে লেট হবে। আচ্ছা আমি কি সাথে যাব? তুমি একা একা যাচ্ছ? আমি ছোট বাচ্চা না যে একা গেলে পথে হারিয়ে যাব। আমি গেলাম। নিধি চলে গেল। আমি ল্যাপটপটা রেখে ডায়েরি লিখতে বসলাম। ডায়েরিতে নিজের জীবনের ঘটনাগুলো লিখছি আর চোখের পানি মুছতেছি। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, ভেবেছিলাম বিয়ের পর নিজের স্ত্রীকে সবটা দিয়ে ভালোবাসবো, কিন্তু কখনো বুঝিনি ভালোবাসার মানুষটার কাছে এতটা অপমানিত হতে হবে। এদিকে রাত 12টা বেজে, চোখ এখনো ঘুম নেই। খুব খারাপ লাগছে, মনটা কেন যেন ব্যাকুল হয়ে আসছে। আকাশের অবস্থাও ভালো না, নিধি এখনো বাসায় ফেরেনি। রাত 1টা, এমন সময় টিপটাপ বৃষ্টি শুরু হলো। ঠিক তখনই দরজায় কলিং বেলটা বেজে উঠলো। দরজা খুলে দেখি নিধি আরেকটা মেয়ের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই মেয়েটি বলল, ভাইয়া, নিধি আজ হঠাৎ করে জেদ করে বেশি পরিমাণে ড্রিঙ্কস করে মাতলামি করছে। আপনি ওকে বকা দিয়েন না, আমি আসি। মেয়েটা নিধিকে দিয়ে চলে গেল। নিধি আবল তাবল বক্সে বিছানা নিয়ে শুয়ে দিতেই ঝড় শুরু হলো। নিধি আমাকে জোর করে বলতে লাগলো, সুইটহার্ট, জ্বর হচ্ছে, কোথায় যাও? আমি নিধিকে নিজের কাছ থেকে সরাতে চেয়েও পারলাম না। নিধি তার ঠোঁট জোড়া মিশিয়ে দিল। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সাথে মাথার হাওয়ায় আমি ক্রমেই নিজেকে নিধির মাঝে হারিয়ে ফেলছি। নিধি আমাকে আরো আষ্টে পিষ্টে জড়িয়ে নিচ্ছে। এক পর্যায়ে স্বামী স্ত্রীর মাঝে ঘনিষ্ঠ মুহূর্ত দুজনেই উপভোগ করে নিধির বুকেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা নিধির ঘুম ভাঙতেই বুকে ভারী কিছু অনুভব করলো। চোখ মেলে তাকিয়ে আমাকে দেখে চমকে গেল। ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলতে লাগলো, এই চরিত্রহীন, তুই আমার সাথে? এটুকু বলে সে দেখে তার কাপড় ঠিক নেই। তার মানে সব শেষ? এই ছোট লোক চরিত্রহীন, আমার সাথে কি করেছিস বল? তোকে আজ আমি বেড়েই ফেলবো। এই বলে নিধি আমার গলা চেপে ধরতে আসে। টান দিয়ে নিধিকে বুকের সাথে জড়িয়ে নেই আমি। হেই অসভ্য, ছাড় আমাকে, বল আমাকে, আমার সাথে কি করেছিস? ম্যাম, আমি আপনার সাথে কিছু করিনি। এই, তুই না করলে আমার ড্রেস অমন ছিল কেন? আর তোর কত বড় সাহস, আমার বুকে মাথা রেখে ঘুমাস? আমি ঘুমাইনি, আপনি নিজেই আমাকে নিয়েছিলেন। ড্রিঙ্কস করে উল্টাপাল্টা বকছেন। আমি তোর মতো চরিত্রহীনকে বুকে নিয়ে থাকবো? কিভাবে ভাবলি? তোর মুখ দেখতে চাই না। আমি আজকেই পাপার কাছে চলে যাব। আর শোন, তুই যদি আমার পিছন পিছন যাস তাহলে আমি বাড়িতে গিয়েই ডিভোর্স লেটার লিখে পাঠাবো। জান, আপনাকে আটকানোর আমার অধিকার নেই, থাকলেও আটকাতাম না। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্কে পবিত্র বলে ঘোষণা দিয়েছে। আর কাল সত্যি আপনার সাথে যা হয়েছে সব অনিচ্ছা সত্যিই হয়েছে। আর আপনি কাল যেমন বিহেভ করছেন, আপনাকে একা রাখতেও ভয় করছিল, তাই ক্ষমা করবেন। আমি আপনাকে আর শুয়েও দেখতে চাই না, তবুও আপনি এভাবে রাগারাগি করবেন না। মা এসব শুনলে খুব কষ্ট পাবে। তো আমি কি করব? কোনো চরিত্রহীনের সাথে এক ছাদের নিচে থাকবো? তোরে কিভাবে বলি, তোকে আমি দু চোখে দেখতে পারি না। শোন, আমি গেলাম। প্লিজ, তোর কাছে অনুরোধ, তুই আমাদের বাসায় যাবি না। তোর মাকে দিয়ে ফোন করে কোনো কিছু বলতে বলবি না। আচ্ছা, আপনার যেমনটা ইচ্ছা, চলে যান, ফেরাবো না। তবে আজ মন থেকে একটা কথা বলি, আমার দীর্ঘ জীবনে আমি কোনো মেয়ের মায়ায় বাঁধিনি। আপনার আগে যেদিন আল্লাহর পবিত্র কালেমাকে সাক্ষী রেখে আপনাকে বিয়ে করি, সেদিন আমার মনের ছোট্ট ঘরে আপনার একটা ছবি এঁকে নিয়েছি। ছবিটা রোজ নিয়ম করে দেখা হয়, কথা হয়। সে কথা আপনি জানেন না, আর জানবেনও না কখনো। আমি সত্যি আপনার এতটা অবহেলার পরও ভালোবেসে ফেলেছি। আর আমি চাই না আমার ভালোবাসার মানুষটা আমার সাথে থেকে কষ্ট পাক। আপনি যান, তবে অনুরোধ, মা ফোন করলে একটু ভালোভাবে কথা বলেন, যেন মা আপনার আচরণে কষ্ট না পায়। বাহ, ইমোশনাল ড্রামা তো খুব সুন্দর করতে পারিস। আরে, তোর মুখে ভালোবাসার কথা শোভা পায় না। যে মেয়ে জাতিকে সম্মান করতে পারে না, যে একা একটা মেয়ের সরলতার সুযোগে সব দেখে নেয়, তার মুখে ভালোবাসা নামক শব্দটা অপমানিত হয়। নিধি কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। আমি এখনো দাঁড়িয়ে আছি, নিধির কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। বিছানায় বসে পড়লাম আর ভাবতে লাগলাম, সত্যি কি নিধির মনে আমার জন্য একটু ভালোবাসাও নেই? যা রয়েছে তা শুধুই কি ঘৃণা? এসব ভাবতে ভাবতে চোখের কোনো অশ্রু এসে ভিড় জমায়। এদিকে নিধি তার ব্যাগ গুছিয়ে তার বাবার কাছে চলে যায়। সন্ধ্যায় মাকে ফোন দিলাম। মা জানালো খালা অসুস্থ, আশাকে নিয়ে আরো 2 দিন থাকবে। আমি যেন কোনো চিন্তা না করি, ফোন রেখে দিয়ে এসে নামাজ পড়ে শুয়ে আসি। এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে খানিকটা অবাক হলাম। তামান্না ফোন করেছে। 2বার রিং হওয়ার পর তৃতীয়বারে ফোনটা রিসিভ করতে বলল, কেমন আছো? জি ভালো, আপনি? আপনি না বললে হয় না। আপনারা কত বড় ঘরের সন্তান, আপনাদের আপনি বলেই সম্বোধন করাই মানায়। রাজ, প্লিজ, আপনি নয় তুমি করে বলবে। শোনো না, কাল একটু দেখা করতে পারবে? আমার হাতে সময় নেই, তাছাড়া শরীরটাও ভালো নেই। প্লিজ, আমি একটা সমস্যায় পড়েছি, কি করব একদম বুঝতে পারছি না।
তাই তোমার সাথে শেয়ার করতে চাচ্ছিলাম। কাল আসো না একবার হোটেলে, দুজনে কথা বলি। আচ্ছা, কাল বিকেল 3টায় নীলমেঘ রেস্টুরেন্টে। আচ্ছা, এতগুলো ধন্যবাদ তোমাকে। এদিকে পরের দিন বিকেল 3টায় রেস্টুরেন্টে গিয়ে দেখি তামান্না বসে আছে। আমি গিয়ে তার অপর পাশে বসলাম। একবার চোখাচোখি হলো। আমি টেবিলে রাখা একটা টিস্যু নিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বললাম, তামান্না, কি যেন বলতে চেয়েছিলে? আমি অনেক বড় বিপদে আছি, তুমি আমাকে প্লিজ বাঁচাও। আশ্চর্য, এমন করছো কেন? বলো, কি হয়েছে? বাবা বিয়ে ঠিক করেছে আমার, কিন্তু আমি বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবে না? কি হয়েছে? রাজ, আমি একজনকেই সেই ক্লাস 10-এর পর থেকে ভালোবাসি। প্রথমত বুঝতে পারিনি, পরে তার অনুপস্থিতি আমার মনে ভালোবাসার জন্ম দিয়েছে। আমি তাকে ছাড়া এই জীবনে আর কাউকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। কি হলো? কান্না করছো কেন? প্লিজ কান্না করো না। তামান্নার চোখের পানি কাজলের বাঁধ ভেঙে গাল বেয়ে পড়ছে। তামান্না দিকে একটা টিস্যু বাড়িয়ে দিয়ে বললাম, চোখের পানি মুছে নাও। তামান্না কান্না থামাচ্ছে না, এজন্য নীরব কান্না। কি করব বুঝতে পারছি না, তাই আবার বললাম, তুমি কান্না করো না, আমি থাকতে তোমার অন্যত্র বিয়ে হবে না। এখন বলো, কাকে ভালোবাসো? সে কি তোমাকে বিয়ে করবে না? তামান্না এবার চোখের পানি মুছতে মুছতে বলল, আমি তোমাকে ভালোবাসি রাজ, সেই স্কুল জীবন থেকে। হ্যাঁ, তোমার কাছে আমার ভালোবাসা মিথ্যে হতে পারে অভিনয়, বাট আমি তোমাকে সত্যি মনে প্রাণে ভালোবাসি। তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া সত্যিই বাঁচবো না। জানো কত খুঁজেছি তোমায়, অবশেষে আল্লাহ আমার ডাক শুনেছে, আমি তোমাকে পেয়েছি। প্লিজ রাজ, আমাকে ফিরিয়ে দিও না, আমি তো তোমাকে বড্ড ভালোবেসে ফেলেছি। তামান্না প্লিজ কান্না থামাও। আবারও কান্না করছো? শোনো, আমি বিবাহিত, আর যাকে বিয়ে করছি তার জন্যই আমার সবটা ভালোবাসা। তাই তোমাকে চাইলেও আপন করে নিতে পারবো না। শোনো, সব ভালোবাসা পূর্ণতা পায় না। মনে করো তোমারটাও পেলো না। তুমি সত্যি খুব সুন্দর লক্ষ্মী একটা মেয়ে, যে কোনো ছেলেই তোমাকে বউ হিসেবে চাইবে। ভেঙে পড়ো না, মা বাবা সন্তানের ভালোটাই চায়, তুমি বিয়েটা করে নাও। রাজ প্লিজ স্টপ। আর শুনতে পারবো না। আমি কি করব তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারছি না। আমাকে হয় তোমার করে নাও, নয়তো মেরে ফেলো। তামান্না, এটা পাবলিক প্লেস, এখানে মানুষ খারাপ ভাববে। তুমি বাসায় যাও, রাতে কথা বলবো। তাছাড়া আমরা তো বন্ধু আছি। তোমার যে কোনো বিপদে বন্ধুর ন্যায় আমাকে পাবে। কিন্তু ভালোবাসা চেয়েও না, সেটা অন্যজনকে লিখে দিয়েছি, যা কসমিন কালেও ফিরিয়ে নেওয়া সম্ভব না। তামান্না চোখের পানি মুছতে মুছতে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। মেয়েটা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি, মনটা শ্রাবণের আকাশের মতো মুহূর্তে বিষণ্ণ হয়ে উঠলো। সন্ধ্যায় বাসায় ফিরলাম, বাসাটা একদম ফাঁকা। বাইরে থেকে খাবার নিয়ে আসিনি, তাই নিজে একটা ডিম ভেজে খেয়ে নেওয়ার আগে ভাবলাম একটু নিধিকে ফোন দেই। যে ভাবা সেই কাজ। নিধিকে ফোন দিতেই ওপাশ থেকে ফোনটা কেটে ব্যস্ত করে রেখে দিল। মুচকে হাসলাম। এ হাসি কষ্ট লোকাবার হাসি। এভাবেই 2 দিন কেটে গেল। 2 দিন পর মা আর আশা আসলো। মা আসতেই নিধির কথা জিজ্ঞেস করলো। আমি মুচকে হেসে বললাম, মা, নিধি তার বাবার কাছে গেছে, তার নাকি বাবার জন্য খারাপ লাগতেছে, সেজন্য। মা আর কিছু বলো না। এদিকে মাসখানেক পর ডিউটি অবস্থায় ফোনটা বেজে উঠলো। ফোন রিসিভ করতেই নিধির বাবা বলল, রাজ বাবা, তুমি একটু বাসায় এসো। আমি সন্ধ্যায় বাসায় গিয়ে দেখি মা আশা ওদের বাসায়। আমাকে দেখে আশা বলল, ভাইয়া মিষ্টি আনোনি? আসার কথা কিছুই বুঝলাম না। নিধির বাবা রুমে যেতে বলল। আমি রুমে যেতেই মা নিধির রুম থেকে বাইরে এসে পড়লো। নিধি আমার দেখেই বলল, এত খুশি হওয়ার কারণ নেই। আমি কোনো চরিত্রহীনের সন্তান গর্ভে রাখবো না। এসব কি বলছো নিধি? কেন, কিছুই জানো না? তোর পাপের ফসল আমার গর্ভে। নিধি প্লিজ স্টপ, আমরা কোনো পাপ করিনি। পাপ করো আর যাই করো না কেন, আমি এই সন্তান নষ্ট করে ফেলবো। আমার মরে যেতে ইচ্ছে করছে। যে মানুষটার নামটা আমার কাছে অসহ্য লাগছে, সেই মানুষটার সন্তান আমার গর্ভে। পাপের ফসল। নিধি চুপ করবে তুমি? আমরা দুজন স্বামী স্ত্রী, আর আমাদের মাঝে অবৈধ কোনো সম্পর্ক নেই। সমাজ স্বীকৃত পবিত্র একটা সম্পর্ক। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ঘৃণা করো, সারা জীবন ঘৃণা করো, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু তোমার গর্ভে বেড়ে ওঠা নিষ্পাপ সন্তানটাকে কলঙ্কের লেপন দিও না। তোমার প্রতি আমার অনুরোধ। হ্যাঁ, চুপ কর। কিসের বিয়ে? আমি কোনো বিয়ে মানি না। আর তুই আমাকে ডিভোর্স দিবি, তাও এই মাসের মাঝেই। আমি কতবার বলবো, আমি একজনকে ভালোবাসি। আমার মন প্রাণ জুড়ে তারই বসবাস। তাকে ছাড়া হে মনের আসনে কাউকে বসাতে পারবো না। নিধির কথাগুলো আমার বুককে কাটার মতো লাগছে। চোখের পানি কোনো রকম ধরে রেখে বললাম, নিধি, তুমি কাকে ভালোবাসো? আমাকে বলো, আমি তোমাদের দুজনকে এক করার জন্য যা করার করব। সেটা তোর মতো চরিত্রহীনকে বলতে হবে না, যে আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। পারলে আমাকে ডিভোর্স দে, যদি এতই ভালোবাসিস। নিধি, তুমি যদি অন্য কাউকেই ভালোবাসো, তাহলে আমাকে কেন বিয়ে করলে? আর তুমি কাউকে এতটা ভালোবাসো, সেটা কি আমাকে বলতে পারলে না? জানো আমার মা তোমাকে কতটা ভালোবাসে, নিজের মেয়ের মতো মনে করে।
এই ছোট লোক, ড্রামা অফ কর। আমাকে সামনে মাসে 25 তারিখের মাঝে ডিভোর্স দিবি। নিধি তুমি প্রেগনেন্ট, এই অবস্থায় তোমাকে কিভাবে ডিভোর্স দেই? আর তোমাকে একবার ডিভোর্স দিলেও তুমি তোমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবে না। প্রচলিত আইন বলো বা আমাদের ধর্ম বলো, তাই বলছি তুমি যা বলবে আমি সব শুনবো। শুধু একটা বছর সময় দাও, তোমাকে বলতে হবে না, আমি নিজেই তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, প্রমিস। 1 বছর? আশ্চর্য, তুই কিভাবে ভাবলি আমি তোর মতো একটা চরিত্রহীনের সাথে 1 বছর থাকবো? আমি বেবি নষ্ট করে ফেলবো, তাহলেই তো সব সম্ভব। এমন সময় নিধির বাবা রুমে এসে বলল, জানো বাবা, আমি আজ অনেক খুশি। আমি নানু হব। এই বাড়িতে বহুদিন পর আজ খুশির মাতম। সামনের শুক্রবারে ছোটখাটো একটা অনুষ্ঠান করব। আর তুমি এ সময়টাই আমার পাগলি মেয়েটার পাশে থেকো। ও বড্ড পাগলি, তোমার ওর পাশে থাকা জরুরি। জি বাবা। আচ্ছা মা, তোরা কথা বল, আমি একটু বাইরে যাচ্ছি। আর হ্যাঁ রাজ, তুমি তোমার মাকে বইলো না। নিধি বললে খুশির খবরটা বললে অনেক খুশি হবে। আচ্ছা মা, ফোন করে বলিস কিন্তু। কথাগুলো বলে সিনহা সাহেব বের হয়ে গেল। নিধির বাবা চলে যাওয়ার পরেই আম্মুর ফোন রিসিভ করতেই বলল, বাবা রাজ, বৌমাকে কোন দিন বাসায় নিয়ে আসবি? নিধিকে ছাড়া বাসাটা একদম খালি খালি লাগে। আমি কোনো কথা না বলে ফোনটা নিধির দিকে বাড়িয়ে দিলাম। নিধি ফোনটা হাতে নিয়ে সালাম দিতেই ওপাশ থেকে মা বলল, আমার মাটা কি অভিমান করেছে আমার উপর? 2 সপ্তাহ হয়ে যাচ্ছে তার সন্তানের কাছে আসছে না যে। না মা, আমার শরীরটাও বেশি ভালো না। ভাবছি কাল পরশুর মাঝেই যাব। কি বললে? তোমার শরীর ভালো না? আগে বলনি কেন? ও, আমাকে পর মনে হয়। না মা, আপনার জন্য খুশির খবর আছে। আপনি দাদি হতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, সত্যি বলছো মা? আমি বিশ্বাস করতে পারছি না। আচ্ছা মা, তুমি রেস্ট নাও, আমি তোমাকে নিয়ে আসতে যাব। এখন রাখি। মা ফোন রেখে দিতেই নিধির দিকে তাকালাম। নিধিকে অন্যান্য দিনের তুলনায় আজ অন্যরকম সুন্দর লাগছে। মনে হচ্ছে সমস্ত সৌন্দর্য এসে নিধির উপর ভর করছে। যতবার তাকে দেখি ততবারই আমি তার প্রেমে পড়ি। জানি না তার মায়া ভরা আঁখিতে কি জাদু আছে। কি হলো, ওভাবে তাকিয়ে আছিস কেন? তোর মায়ের সাথে ভালো ব্যবহার করলাম বলেই ভেবে নিস না যে আমি তোর সাথে ঘর করব। আর শোন, আমার এক কথায়, আমি এই মাসেই ডিভোর্স চাই। আর যদি গর্ভের সন্তানের কোনো প্রবলেম হয় তাহলে নষ্ট করে ফেলবো। এমনিতেও তোর মতো আরেকটা চরিত্রহীনের জন্ম দেওয়ার ইচ্ছা নাই। নিধির কথায় মুচকি হাসলাম, কিছু বললাম না। রাতে বিছানায় শুয়ে শুয়ে ভাবছি, যে করেই হোক আমার সন্তানটাকে বাঁচাতেই হবে। আমাদের ভুলের জন্য সে কেন শাস্তি পাবে? তার তো কোনো অপরাধ নেই। নিজের কাছে নিজেকেই ছোট লাগছে। সেদিন কেন যে নিজের অজান্তে অত বড় ভুল করলাম। এদিকে নিধির চোখে ঘুম নেই। ফোনটা বের করে তার ভালোবাসার মানুষের আইডিতে যেতেই সে আবারও বিস্মিত হলো, সাথে রাগও হলো। কত মেয়ে পোস্টে কমেন্ট বক্স কত কি বলছে, হাজার হাজার কমেন্ট, অথচ মানুষটাকে কেউ কখনো দেখেনি, হয়নি কারোর সাথে কথা। নিধি কত ট্রাই করছে, কত সহস্র মেসেজ করছে, কোনো রিপ্লাই নেই। মনে হয় কখনো মেসেজ বক্সেই ঢোকে না। গর্ধবটা জানে না যে কেউ তাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, যার জন্য তার হৃদয় মাঝারে অন্য কারোর জায়গা দেয়নি। নিধি দেখলো তার প্রিয়তম আজও কবিতা লিখেছে। জানো মায়াবতী, এই অপেক্ষা আমার আজন্মকালের। সকালবেলা চায়ের কাপ হয়ে, শীতের রাতে উষ্ণ কাঁথা হয়ে, গ্রীষ্মে ঠান্ডা মোলায়েম বাতাস হয়ে কবে তোমাকে স্পর্শ করতে পারবো বলো তো মায়াবতী? সত্যিই আমার মনে হয় এই অপেক্ষাটা আজন্মকালের, কবু শেষ হবার নয়। একবার আসো না সব মান অভিমান ভুলে শীতের কুয়াশার চাদর হয়ে আমায় জড়িয়ে নিতে। আমি যে বড্ড ক্লান্ত, আর পারছি না তোমার বিচ্ছেদের জ্বালা সহ্য করতে। অপেক্ষা। নিধি কবিতা শেষ করে প্রতিদিনের ন্যায় আজও অনেকগুলো মেসেজ করলো। প্রতিটা মেসেজে ভালোবাসার বহিঃপ্রকাশ, কিন্তু মেসেজ কোনো সিন হয় না। একদিন হঠাৎ নিধি চমকে যায়। মেঘরুদ্র আইডিতে করা পোস্ট দেখে সে দেখে তার প্রিয় মানুষটার উপন্যাস বের হবে সামনের বইমেলায়। নিধি মনে মনে ভাবলো অবশেষে সে তার প্রিয় মানুষটার দর্শন পেতে যাচ্ছে। এদিকে দেখতে দেখতে 25 তারিখ এসে যায়। ডিউটি থেকে ফিরতেই রাতে নিধি বলল, আমার ডিভোর্স লেটার কোথায়? আমি বলেছিলাম 25 তারিখের মাঝে আমায় ডিভোর্স দিতে। আজ আজ মাসের 25 তারিখ। আমি নিধিকে অনেক বোঝানোর ট্রাই করলাম, কিন্তু বরাবরের মতোই অন্য রোদনের মতো আমার কথাগুলো নিষ্ফল হলো। রাতে আর ডিনার করলাম না, এভাবেই শুয়ে পড়লাম। রাত 11টার দিকে তামান্নার ফোন রিসিভ করতেই বললাম, কি ব্যাপার এত রাতে ফোন দিলেন যে? রাজ, সকালে একটু সময় হবে তোমার? খুব দরকার। আচ্ছা ঠিক আছে। পরদিন সকালে তামান্নার সাথে একটা রেস্টুরেন্টে দেখা হলে বলি, কি ব্যাপার ডাকছেন কেন?
আমাকে তুমি বলতে পারো না? সবার সব অধিকার থাকে না। আচ্ছা রাজ, আমি কি কখনোই ক্ষমা পাবো না? জানো, বাবার জন্য খুব কষ্ট হয়। আর হ্যাঁ, আমি বিয়েটা করতে পারিনি, কারণ আমি পারবো না কাউকে ঠকাতে। শৈশবে যাকে মন দিয়েছি, বলো সে মনে অন্য কাউকে কিভাবে ঠাঁই দিই? এমন সময় তামান্নার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করতেই শুনতে পায় তার এক ফ্রেন্ড অ্যাক্সিডেন্ট করেছে, ব্লাড লাগবে। আর তামান্নার সাথে তার রক্তের গ্রুপ ম্যাচ করে। তামান্না আমাকে নিয়ে হসপিটালে গেল। মাথায় আঘাত পেয়েছে তার বান্ধবীটা, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ডাক্তার তামান্নাকে সাথে নিয়ে গেল। এদিকে হসপিটালের গাইনি রুম থেকে নিধিকে বের হতে দেখে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠলো। নিধি ডাক্তারের রুম থেকে বের হতেই আমি ডাক্তারের রুমে গিয়ে শুনলাম নিধি অ্যাবর্শন করতে এসেছিল। ডাক্তার ম্যাডামের কথা শুনে দু চোখের পানি ধরে রাখতে পারছি না। কি হলো, আপনি কাঁদছেন কেন? ম্যাম, যে মেয়েটা অ্যাবর্শন করতে এসেছিল সে আমার স্ত্রী। ম্যাম প্লিজ, আপনার কাছে অনুরোধ, আমার সন্তানটাকে দুনিয়ার আলো দেখা থেকে বঞ্চিত করবেন না। আমার কথা শুনে ডাক্তার বলল, দেখেন মিস্টার, আমি আমার সবটা দিয়ে ট্রাই করব যেন তিনি অ্যাবর্শনটা না করেন। আর আপনি একটু বাসা থেকে ট্রাই করবেন ওনাকে বোঝানোর। কেননা আমাদের হসপিটালে সে অ্যাবর্শন না করাতে পারলে অন্য জায়গায় ঠিকই করাতে পারবে। আপনি একটু বোঝান বাসায় গিয়ে। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ম্যাম আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো না, যদিও আমাদের স্বামী স্ত্রীর মাঝের কথা কাউকে বলা উচিত না, কিন্তু না বলে উপায় নেই। ম্যাম ও ডিভোর্স নিতে চাচ্ছে, আর ডিভোর্স নেওয়ার জন্যই মূলত অ্যাবর্শনটা করতে এসেছিল। কতগুলো কাঁপা কাঁপা গলায় বললাম, মিস্টার রাজ, আমি আপনার স্ত্রীকে আজকের দিন ভাবতে বলেছি। যদি সত্যিই তিনি বেবি নষ্ট করতে চায় তাহলে কাল যেন আসে। আমরা কখনোই চাই না একটা নিষ্পাপ জীবনকে এভাবে মেরে ফেলতে। আপনি বাসায় যান, আল্লাহর উপর ভরসা রাখুন। আচ্ছা ম্যাম আমি এখন আসি। জি আচ্ছা। ডাক্তারের রুম থেকে বের হতেই তামান্নার ফোন রিসিভ করতে বলল, কোথায় তুমি? এই তো হসপিটালেই আসি। আচ্ছা তাহলে তাড়াতাড়ি এসো। আমি তামান্নার কাছে গিয়ে দেখি তামান্না শুয়ে আছে ব্যাট দেওয়ার পর। আমি যেতেই উঠে বসতে চাইলো, তামান্নার হাতটা নিজের অজান্তেই ধরে ফেললাম। খানিকটা সময় নিয়ে বললাম, একটু শুয়ে থাকো, নয়তো শরীর খারাপ করবে। তামান্না আর কিছু বললো না। সন্ধ্যায় তামান্না আমাকে বাসায় ড্রপ করে চলে গেল। বাসায় আসতে দেখি আশা নিধির কাছে বসে আছে। নিধি আশার সাথে গল্প করছে। আচ্ছা ভাবি, তোমার ছেলে হলে কি নাম রাখবে আর মেয়ে হলে কি নাম রাখবে? কি বলছো এসব? ছেলে হবে না মেয়ে হবে আমি কিভাবে জানবো? কিছুদিন পরে তো আল্ট্রাসোনোগ্রাফি করে জানা যাবে ছেলে না মেয়ে হবে। বলো না ভাবি, কি নাম রাখবে? জানো ভাবি, মেয়ে না ভাইয়া অনেক পছন্দ করে। ও আচ্ছা, তাই বুঝি। তবে আমার ছেলে পছন্দ। যদি ছেলে হয় তাহলে নাম রাখবো কাব্য। অনেক সুন্দর নাম। তা ভাবি, মেয়ে হলে কিন্তু রায়সা রাখবে। আর রায়সা নামটা ভাইয়ারও অনেক পছন্দের নাম। ও তাই নাকি? পাকা পাকা গল্প হচ্ছে। তোমার পড়াশোনার কি অবস্থা? ভালো। আমি দরজা দাঁড়িয়ে ননদ ভাবির কথোপকথন শুনছি আর মনে মনে ভাবছি, মানুষ কতটা বহুরূপী হতে পারে। আমার সামনে বসা মেয়েটা যে তার ভেতরেই বেড়ে ওঠা ছোট্ট প্রাণটাকে বড় হওয়ার আগেই নষ্ট করার জন্য হসপিটালে গিয়েছিল, সেই মানুষটা আশার সামনে কত সাবলীল অভিনয় করে যাচ্ছে। আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আশা বলল, ভাইয়া তুমি কখন এলে? এই তো মহারানী, এইমাত্র আসলাম। ভাইয়া জানো, তোমাকে নিয়ে আর ছোট্ট বাবুকে নিয়ে কথা হচ্ছিল। ছোট্টবাবু কোথায় পেলে? বারে, তোমাদের বেবি হবে না? আমার না, তোর ভাবির হবে বলে হেসে দিলাম। আশার কিছু না বলে চলে গেল। আশা চলে গেলে ড্রেসটা পাল্টিয়ে বেনি ফুলের মালাটা ড্রেসিং টেবিলের সামনে রেখে দিলাম, আর ছোট্ট একটা চিরকুট লিখে বেলি ফুলের মালার নিচে রেখে দিলাম। নিধি প্রতিদিন সন্ধ্যার পর সাজতে বসে, আর সাজার একমাত্র কারণ হচ্ছে আমাকে কষ্ট দেওয়া। সে চায় আমি যেন তার প্রতি আকৃষ্ট হই, আমি যেন তার রূপ যৌবন দেখেও তাকে ছুতে না পারি। কিন্তু সে জানে না তার চোখের নিচে কাজলের ছয়টা, কপালের মাঝখানটায় ছোট্ট টিপে আমি বারবার প্রেমে পড়ি। তার আঁখি পল্লবে তাকিয়ে থেকে আমার এই জীবন পার করে দিতে পারি। রাত 10টা হবে, শুয়েছি। আকাশের চাঁদটা আজ মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে, আর অভিমানী আকাশ তার অভিমানকে বৃষ্টির ফোঁটায় ফোঁটায় অবিরাম ঝরাতে লাগলো। জানালা ভেদ করে আসছে ঠান্ডা বাতাস। মনে হচ্ছে প্রকৃতি আজ নতুন রূপে সেজেছে। হঠাৎ নিধি বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে বসলো, প্রতিদিনের মতো। কিন্তু আজ ড্রেসিং টেবিলে রাখা বেলি ফুলের মালা দেখে খানিকটা বিস্মিত হলো। মার হাতে তুলে নিতেই দেখতে পেল ছোট্ট একটা কাগজ। কাগজটা খুলে দেখলো নীল কালিতে ছোট্ট অক্ষরে লেখা, পরা হাসিটা মোলায়েম আর পৌড়ে শাড়ির ভাঁজ থেকে বেরিয়ে আসা চাপার সুঘ্রাণটা আমার মন কাড়ছে। প্রিয় মিনময়ী, ঠিকানা তো দিতেই পারো, এবার চিঠি লিখে জমা করব। মেঘের খামে লেখা চিঠিগুলোর একমাত্র প্রাপক বানাবো তোমায়। চিরকুট পরেই নিজের মাথায় রক্ত উঠে পড়লো মনে হয়।
ফুলের মালাটা টান দিয়ে ছিঁড়ে আমার গায়ের উপর ছুঁড়ে মেরে বলল, এই ছোট লোক, তোর কি করে সাহস হয় চিরকুট লেখা? তোকে বলেছিলাম না আমাকে ডিভোর্স দিতে? তোকে আমিই ডিভোর্স দিতাম, কিন্তু বাবার জন্য দিতে পারছি না, তাই বলছি আমাকে কালই ডিভোর্স দিবি। নিধি চিৎকার করো না, মা শুনতে পাবে। শুনলে আমার কি? তোর মতো চরিত্রহীনের সাথে সংসার করাচ্ছে মরে যাওয়া ভালো। শুন, আমি কালকেই বাচ্চা নষ্ট করব। নিধি চুপ করো, মা শুনবে। জানো মা আশা কত স্বপ্ন দেখছে আমাদের বাবু নিয়ে। পারবা মায়ের মনে কষ্ট দিতে? আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে ডিভোর্স দেবো। আমি নিজে তোমাকে তোমার ভালোবাসার মানুষের সাথে মিলিয়ে দেবো। বাহ, তুই কি করে ভাবলি আমার সে সন্তান সহ আমাকে মেনে নিবে? আর আমি কোনো চরিত্রহীনের সন্তানের মা হতে পারবো না। আমার নিজের একটা ফিউচার আছে। নিধি আমি কোনোদিন আমাদের সন্তান হলে সে সন্তানকে তার মায়ের পরিচয় দেবো না। তুমি তবুও নিষ্পাপ সন্তানটাকে আমার ভুলের শাস্তি দিও না। আমি তোমার পায়ে পড়ি, নয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি কথা দিচ্ছি, বেবি হলে সে বেবিকে নিয়ে তোমার থেকে অনেক দূরে চলে যাব। তোমার পায়ে পড়ি, বাবুটার জীবন তোমার কাছে ভিক্ষা চাই। নিধি ঠাস করে গালে চর বসিয়ে দিয়ে বললে, তুই বেশি বাড়াবাড়ি করলে আমি কাল তোর মাকে বলবো আমার বাচ্চা তুই নষ্ট করেছিস। তুই কি চাস এসব? নাকি তোর মা জানুক বাচ্চা এমনিতেই নষ্ট হয়ে গেছে? অপশন তোর কাছে, আজকের রাতটার সময়। আর হ্যাঁ, আমি কাল ডাক্তারের কাছে গিয়েছিলাম বাচ্চা অ্যাবর্শনের জন্য। ডাক্তার সকালে যেতে বলেছে। নিধির কথা শুনে বুকের ভেতরটা ছ্যাদ করে উঠলো। মনে হচ্ছে কালবৈশাখী ঝড় আমার হৃদয়ে কুড়ে ঘরটাকে দুমড়ে মুচড়িয়ে দিচ্ছে। কি হলো? তুই আমাকে ডিভোর্স দিবি কিনা বল। নিধি চিৎকার করো না, আমি প্রমিস করছি তোমাকে ডিভোর্স দেবো, আর তোমার সাথে দেখাও করবো না যতদিন না আমাদের ডিভোর্স হয়। তবে বাবুটা নষ্ট করো না। আমি স্বামী হয়ে তোমার পায়ে পড়ি, আমি তোমার সব শর্তেই রাজি। যদি আমার প্রাণটা দিয়ে দিতে বলো তবুও দিয়ে দেবো, কিন্তু আমাদের অনাগত সন্তানকে নষ্ট করো না। নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, আর আমি কোনোদিন ভালোবাসার কথাও বলবো না। নিজের মাঝেই সমস্ত ভালোবাসা দাফন করে দেবো। এই ছোট লোক, তোর অনুরোধে ভেবেছিস আমার মন গলে যাবে? কখনোই না। এখন আমাকে ঘুমাতে দে। নিধি শুয়ে পড়লো। আমি চাদর বিছিয়ে ফ্লোরে শুয়ে আছি আর মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ তুমি নিষ্পাপ শিশুটাকে রক্ষা করো। সকালে নিধি আমার সমস্ত অনুরোধ অগ্রাহ্য করে হসপিটালে যায় বাচ্চা অপারেশন করতে। নিধিকে ডাক্তার মিনময়ী দেখে মুচকি হেসে বলল, বসেন মিস নিধি। তা কি ভাবলেন, রাতভর সত্যিই কি আপনি আবর্ষণ করাবেন? হ্যাঁ, আমি সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছি, আমি বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। ও আচ্ছা, আপনাকে ডাক্তার হিসেবে নয়, আপনার বোন হিসেবে কিছু কথা বলতে চাই। বলেন। জানেন আমার বিয়ে হয়েছে 4 বছর হলো। বাচ্চা নেওয়ার অনেক ট্রাই করেছি, কিন্তু আল্লাহ আমার মাতৃত্বকে কেড়ে নিয়েছে। জানেন যখন আমার সামনে কোনো বাচ্চা তার মাকে মা বলে দৌড়ে জড়িয়ে ধরে, তখন বুকের ভেতরটা কেমন কেঁপে ওঠে। আপনি আমার বোন হন, আপনি আপনার বাচ্চাটা নষ্ট করেন না। আপনার বেবিটা আমি নিতে চাই, মায়ের মতো আদর স্নেহে বড় করতে চাই। প্লিজ না করবেন না। আর আপনি যদি বেবিটা নষ্ট করেন, তাহলে আল্লাহর কাছে শেষ বিচারের দিন নিজেকে কিভাবে দাঁড় করাবেন? কয়েকটা মাস আমার এই আর্তনাদ ফিরিয়ে দিবেন না। আচ্ছা, দিতে পারি, একটা শর্তে। কি শর্ত? বেবি যখন হবে তখন বলবেন সবাইকে যে আমার মৃত বাচ্চা হয়েছে, আর এই বাচ্চা যেন কোনো দিন আমার আর আমার হাজবেন্ডের পরিচয় না জানতে পারে। আচ্ছা বোন, আপনি যেমনটি বলবেন ঠিক তেমনটি হবে। আপনার নাম্বারটা দিয়ে যান, আপনার সাথে আমার নিয়মিত যোগাযোগ হবে। জি আচ্ছা। নিধি হসপিটাল থেকে বের হতেই ডাক্তার মিনময়ী আমাকে ফোন করে বলল, হ্যালো মিস্টার রাজ, আপনার স্ত্রী আমার কথায় রাজি হয়েছে। আপনি একটু আমার চেম্বারে আসবেন সময় করে। আচ্ছা ম্যাম, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, সাথে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আমাদের কাজই তো জীবন বাঁচানো। তারপরে আপনি যা করলেন আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আচ্ছা, আমার জন্য দোয়া করবেন। এখন রাখছি, আল্লাহ হাফেজ। ডাক্তার মিনময়ী ফোন রাখতেই আমি আকাশ প্রাণে চাহিয়া দু চোখের অশ্রু বিসর্জন দিয়ে বললাম, হে আল্লাহ তুমি সত্যিই মহান। সন্ধ্যায় আমি বাসায় ফিরে দেখি নিধি রুমে শুয়ে আছে। আমি নিধির কাছে গিয়ে বললাম, ম্যাম আমার ডিভোর্সের জন্য উকিলের সাথে কথা বলেছি, কাল আমার সাথে আপনাকে একটু যেতে হবে। সত্যি? হ্যাঁ সত্যি, আর হ্যাঁ আপনি চাইলে আলাদাও থাকতে পারেন। না, তার প্রয়োজন নেই। এমন সময় আশা এক বাটি আচার এনে বলল, ভাবি মা তোমার জন্য পাঠালো আমের আচার। নিধি আচারের বাটিটা থেকে আচার খাচ্ছে, সাথে আশাও। কি হলো ভাইয়া, চেয়ে থেকে লাভ নেই, তোমাকে দেওয়া হবে না।
তা কেন দেবী, ভাই তো এখন পর হয়ে গেছে। না, পর কেন হবে? তবে এখন তোমার চেয়ে ভাবি বেশি আপন। আমাদের দল ভারী হচ্ছে। তোদের দল তো ভারী হবে, তোরাই সব, প্রধানমন্ত্রী, স্পিকার, শিক্ষামন্ত্রী সব। আমাদের কিছু বলার আছে? নিধি আর আশা আমার কথা শুনে হেসে দিল। রাতে শুয়েছি, অন্যান্য দিনের চেয়ে আজ মনটা অনেক ভালো। এদিকে নিধি শুয়ে শুয়ে ভাবছে আসলে কি কাজটা ঠিক হলো। সারাদিনের বিষয়টা তাকে খুব ভাবাচ্ছে। কেউ একজন একটা সন্তানের জন্য কত আর্তনাদ করতেছে, আর আমি সেই সন্তানকে নষ্ট করতে চেয়েছিলাম। দোষটা তো চরিত্রহীন রাজের, বাচ্চাটার নয়। এসব ভাবতে ভাবতে ফোন হাতে নিল নিধি। ফেসবুকে ঢুকতেই দেখে তার প্রিয় আইডিটার আজ নীলবাতি জ্বলছে। নিধি এক গাদা মেসেজ করলো, কিন্তু বরাবরের মতো মেসেজগুলো আনসেন, কোনো রিপ্লাই নাই। ফোনটা বুকের উপর রেখেই নিধি ঘুমিয়ে যায়। পরের দিন আমি নিধিকে নিয়ে বিকেলে ডিভোর্সের জন্য আবেদন করে আসি। যত দিন যাচ্ছে আমার প্রতি নিধির ঘৃণাবোধটা বেড়েই যাচ্ছে। শত অপমান সহ্য করেও আমি সবসময় নিধির পাশাপাশিই থাকি। এদিকে দেখতে দেখতে নিধির প্রেগনেন্সির 9 মাস চলে। আমি নিধির এই অবস্থায় আবেদন করে 1 মাস ছুটির জন্য পুরো সময় নিয়ে নিধির পাশে থাকতে পারি। নিধি এখন ঠিকমতো চলাফেরা করতে পারে না। মা সবসময় নিধিকে নিজের মেয়ের মতো আগলে রাখে। সবার কথা স্বপ্ন। দিনগুলো ভালোই কাটছিল। বিকেলে সেনাবাহিনীর একটা প্রোগ্রাম ছিল, সেখানে অ্যাটেন্ড করি। সন্ধ্যা থেকে একটা ফোন আসে। ফোন রিসিভ করে শুনতে পাই আমরা যে ডিভোর্সের আবেদন করেছি সেটা রেডি, আমি যেন নিয়ে আসি। মনটা কেমন জানি খারাপ হয়ে যায়। রাতে ডিভোর্স লেটার নিয়ে কোর্টারে ফিরেই দেখি নিধি জ্বরে কাতরাচ্ছে। মা আর আশাও নেই, গ্রামের বাড়িতে গিয়েছে। আমি নিধির এই অবস্থা দেখে ডাক্তারকে ফোন করলে ডাক্তার এসে নিধিকে দেখে যায়, সাথে কিছু মেডিসিন দিয়ে যায়। ডাক্তার চলে গেলে নিধিকে বললাম, আপনার জ্বর, তবু একবার ফোন করে তো বলতে পারতেন। এই, তুই কে? এত ভালোবাসা দেখাতে হবে না। একটু জ্বরে আমি মরে যাব না। প্লিজ এভাবে বলবেন না। যতদিন না আপনার সাথে আমার ডিভোর্স হয় ততদিন আপনি আমার স্ত্রী, আমার অনাগত সন্তানের মা। এবার মেডিসিনগুলো খেয়ে নেন। নিধি কোনো কথা না বলে মেডিসিন খেয়ে নেয়। আমি চাদরটা গায়ে জড়িয়ে দিয়ে লাইটটা অফ করে দেই। নিধি ঘুমিয়ে যায়। মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখে নিধি জোরে ছটফট করছে। কপালে হাত দিয়ে দেখি ভীষণ জ্বর, শরীর কাঁপাকাঁপি করছে। কি করব ভেবে পাচ্ছি না। তাড়াহুড়ো করে কাপড় পানিতে ভিজিয়ে বারবার মাথায় জলপট্টি দিতে লাগলাম। সারা রাত আর ঘুমাতে পারলাম না। ফজরের আগ দিয়ে কখন যে চোখ লেগে আসে খেয়াল ছিল না। নিধির পাশে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে যাই। সকালে নিধির ডাকে ঘুম ভাঙে। ঘুম থেকে ব্রেকফাস্ট রেডি করে নিধিকে বলি, নিধি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? আমাদের ডিভোর্সের। তোমার বাবু হওয়ার পরের দিনই তোমার হাতে ডিভোর্স লেটার থাকবে। এবার খুশি তো? নিধি বিস্মিত দৃষ্টিতে তাকালো, কিছু বললো না। নিধিকে এই অবস্থায় রেখে মন না চাইতেও ডিউটিতে চলে যেতে হলো। যাওয়ার আগে মাকে ফোন করে সকালে আসতে বললাম। ডিউটিতে মন টেকছে না, ক্যান্টনমেন্টে বসে আছি। 22 ব্যাটালিয়ন আজ থেকে তাদের অস্ত্র পরিষ্কার করার প্রোগ্রাম চলছে। এদিকে সারাদিন শেষে রাত 10টায় কোয়ার্টারে ফিরে দেখি মা নিধির মাথায় কাছে বসে আছে। জ্বরে নিধির মুখটা বাসি ফুলের মতো দেখাচ্ছে, মনে হচ্ছে ফুলদানিতে রাখা বাসি গোলাপ। মা আমাকে দেখেই বলল, বাবা রাজ, তুই নিধির পাশে বস। জ্বরে মেয়েটা একদম দুর্বল হয়ে গেছে। আচ্ছা মা, ও খেয়েছে? না, খায়নি। কয়বার বললাম খেয়ে নিতে। আচ্ছা তুমি খাবার দিয়ে যাও। টেবিলে মা খাবার রেখে গেল। এক প্রকার জোর করে নিধিকে যখন খাওয়াতে গেলাম তখন নিধি খানিকটা চড়ে গিয়ে বলল, এই ছোট লোক, এত দরদ দেখাতে হবে না। আমার ক্ষুধা লাগছে, আমি খাবো, তোকে বলতে হবে না। আপনার প্রতি আমি দরদ দেখাচ্ছি না। আপনার জন্য না হোক পেটের বাবুটার জন্য খান, তা না হলে বেবির যদি কোনো ক্ষতি হয়। আর ভুলে যাবেন না, আপনার পেটে আমার সন্তান। আপনি তার মাতৃ পরিচয় না দিতে পারেন, কিন্তু আমি তো তাকে দুনিয়াতে আসার পথ বন্ধ করে দিতে পারি না। ও আচ্ছা, তোর সন্তান? জানোস, তোর এই সন্তানের জন্য আমার জীবন বরবাদ। মন চায় নিজের জীবন নিজেই শেষ করতে। প্লিজ এসব বলবেন না। আর মাত্র 1 মাস, এই কয়েকটা দিন না হয় এই চরিত্রহীনটার সাথেই থাকুন। আমার কথাগুলো দয়া করে রাখুন। কথা দিচ্ছি আমি আপনার দৃষ্টির সীমানার মাঝেও থাকবো না, আর না কোনোদিন আমার সন্তান নিয়ে আপনার সামনে দাঁড়াবো। এবার প্লিজ খেয়ে নেন। নিধি শরীর নিয়ে ঠিকমতো বসতে পারছে না, তাই আমি নিজেই খাবার প্লেটটা হাতে নিয়ে তাকে খাইয়ে দিতে গেলে প্রথমে না করলেও পরে খাবার খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিলাম। শত অপমানের পরও দিনগুলি স্বপ্নের মতোই কাটতেছিল। এদিকে নিধির কাছে দিনগুলো এক একটা বছরের সমান মনে হচ্ছে। কবে সে পাপ থেকে মুক্ত হবে? কেন নিজের জিদের কারণে সে নিজের জীবনটা নষ্ট করলো? এসব ভাবতে গিয়ে চোখের জল গড়িয়ে পড়ে। চোখের জল মুছতে মুছতে ভাবে, সে কি তার ভালোবাসার মানুষটাকে পাবে না, যার জন্য নিজের সর্বকিছু বিসর্জন দিয়েছে? সে কি অন্যজনকে ভালোবাসে? আর সে যদি জানতে পারে আমার বিয়ে হয়েছিল, সে কি সব কিছু মেনে নিবে? নিধি এসব ভাবতে ভাবতে ফেসবুকে ঢুকে চমকে গেল। তার প্রিয় মানুষটার নিউজ ফিডে জল জল করে একটা লেখা ভেসে উঠল, আলহামদুলিল্লাহ, এবার বইমেলায় আমার প্রথম উপন্যাস মেঘে ঢাকা চাঁদ প্রকাশ হবে। আর বইমেলায় আমাকে রকমারি 22 নং স্টলে পাবেন।
নিধি খুশিতে আত্মহারা হয়ে যায়। অবশেষে তাকে দুনয়নে দেখতে পাবে আর প্রায় 2 মাস তারপরেই বইমেলা। এদিকে নিধির ডেলিভারির সময় ঘনিয়ে আসছে। একদিন সন্ধ্যায় বাইরে থেকে একগুচ্ছ বেলি ফুলের সাথে নিধি পছন্দের নীলচে শাড়ি সাথে রং বেরঙা কিছু চুড়ি নিয়ে গিয়ে দেখি নিধি ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল দিচ্ছে। আমি শাড়ি চুড়ি নিধির সামনে রেখে বললাম, নিধি আজ তোমাকে একটা অনুরোধ করবো, রাখবে? আরে হয়তো কোনোদিন তোমার কাছে কাছে থাকার ভাগ্য হবে না, তুমি কি আজকে আমার দেওয়া উপহারগুলো পড়বে? নিধির ইশারা করে দেখে দিতে বলল। আমি ফ্রেশ হয়ে আশার রুমে গিয়ে আশাকে বললাম সব রেডি। ভাইয়া, তুমি ভাবিকে নিয়ে আসো। নিধি নীলচে শাড়ি খোপায় বেলি ফুলের মালা পরার পর নিধিকে বললাম চোখ বন্ধ করো। নিধি চোখ বন্ধ করে নিধির চোখ বেঁধে ফেলি। রাজ, কি করছো এসব? ব্যথা পাচ্ছি তো। একটু সময় রাখো, তারপর খুলে দিচ্ছি। নিধি কিছু বলো না। নিধির হাতটা ধরতেই মনের মাঝে শীতল হাওয়া বইতে লাগলো। নিধিকে নিয়ে আসার রুমে এসে নিধির চোখ খুলে দিলাম। রুমটা অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। হঠাৎ রুমটা নীল লাল আলোয় ভরে উঠলো। সবাই একসাথে বলে উঠলো শুভ বিবাহ বার্ষিকী। নিধি তার বাবাকে দেখে অনেকটা সারপ্রাইজড হয়ে যায়। রুমটা খুব সুন্দর করে সাজানো। নিধি স্মিত ভঙ্গিতে তার বাবার দিকে তাকিয়ে আছে। বাবা, তুমি কখন আসছো? আর তুমি আসছো আমাকে বলবে না? মা, বলতে চাইছিলাম রাজি সব প্ল্যানিং করেছে। আসো এবার কেক কাটো। সবার সাথে রাতটা স্বপ্নের মতো গেল। পরের দিন সকালে নিধি বলল, রাজ, ভুল করেও ভেবো না এসব করে তুমি আমার মন পাবে। আর হ্যাঁ, কাল তোমার কথায় রেখেছি। আশা করি আমাকে দেওয়া কথা তুমি রাখবে। আমাদের ডিভোর্স সম্পন্ন করবে। নিধি আমি তোমাকে ভালোবাসি নিজের চেয়েও বেশি, তাই তোমার সুখের জন্য সব করতে রাজি। সব করতে হবে না, শুধু আমার সামনে তোমার ওই পাপী মুখের ভালোবাসা বলো না। ঘৃণা করি তোমায়। তোমার জন্য আমি সব হারিয়েছি। আমি আর কিছু বললাম না, ডিউটিতে চলে গেলাম। সপ্তাহখানেক পর প্যারাশুট প্রশিক্ষণের নিয়ম শেখাচ্ছি। এমন সময় ফোন আসলো হসপিটাল থেকে। নিজের অবস্থা ভালো না। আমি চিফ কমান্ডো স্যারকে বলে হসপিটালে চলে আসলাম। ডাক্তার মৃন্ময়ী বলো, নিধির এবং তার বাচ্চা দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। যে কোনো একজনকে বাঁচাতে হবে। আপনারা আল্লাহ আল্লাহ করেন যেন মা সন্তান দুজনকেই বাঁচাতে পারি। পরিবারের সবাই হসপিটালের করিডোরে বসে আছি। প্রায় ঘন্টাখানেক পর ডাক্তার মৃন্ময়ী ওটি থেকে বের হয়ে বলল, মিস্টার রাজ, সরি, আমরা আপনার সন্তানকে বাঁচাতে পারলাম না। আমাদের সাধ্যের সবটুকু চেষ্টা করেছি। ডাক্তারের কথা শুনে সবাই চুপ করে গেল। আশার দিকে তাকিয়ে দেখে আশা কাঁদছে। আম্মুর মুখের দিকে তাকানো যাচ্ছে না, তবুও আম্মু আমার দিকে তাকিয়ে কান্না লুকানোর চেষ্টা করছে। মুহূর্তের মাঝে পরিবারের শোকের ছায়া এসে আনন্দটাকে গ্রাস করে ফেলল। সবার কত শত স্বপ্ন ছিল। আমি কোনো রকম নিজেকে সংযত রেখে বললাম, ডাক্তার আমি কি ভেতরে যেতে পারবো? না, একটু পর কেবিনে শিফট করা হবে। এদিকে নিধির সেন্স ফিরলে নিধি ডাক্তারকে বলল, ডাক্তার, আমার বেবি কোথায়? আর আপনার কথা মতো সবাইকে বলছেন তো আমার মৃত বেবি হয়েছে? না, মিথ্যা বলার প্রয়োজন পড়েনি। আপনার মৃত বেবি হয়েছে। সব চিন্তা করতে হবে না। আপনি যেমনটা চেয়েছেন তেমনটাই হয়েছে। মৃত বেবির কথা শুনে নিধির বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। নিধি বুঝতে পারছে না তার কেন এত খারাপ লাগছে, কেন তার কান্না পাচ্ছে। সে তো এটাই চেয়েছিল। কেবিনে গিয়ে নিধি মৃত বাচ্চাটার দিকে তাকায়। কি সুন্দর চেহারা! আহা, যদি বেঁচে থাকতো। এসব ভাবতে ভাবতে তার চোখে অশ্রু ভিড় করে। হসপিটালে 3 দিন রাখার পর নিধিকে বাসায় আনা হয়। তার সপ্তাহখানেক পর নিধি, বলো, তুমি না আমাকে ডিভোর্স দিতে চেয়েছো? কই ডিভোর্স? আমি জানতাম তুমি ডিভোর্স দিবে না, তাই সমস্ত পেপার আমিই রেডি করেছি। তুমি সাইনটা করে দিও। এ বলে নিধি ডিভোর্স পেপারটা আমার দিকে এগিয়ে দিল। ডিভোর্স পেপারে যখন সাইন করব ঠিক তখনই ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতে চোখ মেলে তাকিয়ে দেখি নিধি ঘুমাচ্ছে। জানালায় কাচ ভেদ করে চাঁদের আলো নিধির মুখে এসে পড়ছে। পৃথিবীর সব সৌন্দর্য যেন তার উপর এসে ভর করছে। জানি না কিভাবে নিধিকে এতটা ভালোবেসে ফেললাম। তার অবহেলা, রাগ, অভিমান সবকিছুকেই ভালোবেসে ফেলেছি। মনে হচ্ছে তাকে ছাড়া আমার চলবেই না। মনে মনে স্থির করলাম যেভাবেই হোক নিধিকে আমার করে রাখতেই হবে। তাকে ছাড়া আমি যে নিজেকে কল্পনা করতে পারি না। এদিকে প্রায় সপ্তাহখানেক পর নিধি প্রায় পুরোপুরি সুস্থ। আর আমার কথা অনুযায়ী নিধিকে ডিভোর্স দিতে হবে। তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলাম শেষবারের মতো নিধিকে আমার মনের কথাগুলো বলি। শুক্রবারের দিন সন্ধ্যায় নিধি বসে ফেসবুকিং করছে। আমি নিধির সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ কদম ফুল দিয়ে বললাম, তুমি কি আমার সারা জীবনের সঙ্গী হবে? হবে কি রূপকথার অনিন্দ্য সুন্দরী, আমার মনের রাজকুমারী? এই রাজ, তুই পাগল হয়েছিস? কি বলছিস এসব? নিধি আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি সত্যিই থাকতে পারবো না। প্লিজ তুমি আমার হয়ে থেকে যাও না। বিলিভ মি, আমি কখনোই তোমাকে কষ্ট দেবো না। তুমি শুধু একবার বলো আমাকে ছেড়ে কোথাও যাবে না। আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দনে তুমি। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া ছন্ন ছাড়া হয়ে যাব। সত্যি মরে যাব দম বন্ধ হয়ে। নিধি আমার গালে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলতে লাগলো,
এই চরিত্রহীন ড্রামা অফ কর। আই জাস্ট হেট ইউ। দুনিয়াতে কত মানুষ মরে, তুই মরতে পারস না? আমি একটু শান্তি পাই। আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিস। তোকে বিয়ে করেছি আমি তিশার সাথে জিদ করে, আর তুই আমাকে একা পেয়ে সুযোগ নিয়ে আমাকে নষ্ট করেছিস। তোকে আমার খুন করতে ইচ্ছে হয়। আমি পৃথিবীর সবাইকে ভালোবাসতে পারলেও তোকে বাঁচতে পারবো না। পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা ব্যক্তি তুই আমার কাছে। আমি যেন তোকে চোখের সামনে না দেখি। নিধির কথাগুলো শুনে আজ আর চোখের পানি ধরে রাখতে পারছি না। চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামছে। বাম হাত দিয়ে চোখের পানি মুছে অসহায়ের মতো বললাম, নিধি, আমি চরিত্রহীন নেই। তোমার সাথে যেরকম পরিস্থিতির শিকার হয়েছি সবই দুর্ঘটনা ছিল। আর বিয়ের পর আমরা তো স্বামী স্ত্রী, তবুও তোমাকে শুয়ে দেখার দুঃসাহস হয়নি। কিন্তু সেদিন তুমি যখন ড্রিঙ্কস করে আসো, সেদিন তুমি অনেক পাগলামি করো। আর সেদিন তোমার পাগলামির কাছে হার মেনেই আমাদের মাঝে আরেকজনের জন্ম হয়। এখানে আমার কোনো ভুল ছিল না। যাই হোক, আমার মতো তোমাকে আর কেউ ভালোবাসবে না। এত অবহেলা, অপমান, অত্যাচারের পরও তোমার প্রতি আমার ভালোবাসার এক রক্তিমও ভাটা পড়েনি। আমি আজীবন তোমাকে ভালোবেসে যাব। তবে হ্যাঁ, আজকের পর এই রাজকে তুমি আর পাবে না। আমি ভালোবাসার জন্য যতটা না ছটফট করেছি, তুমি এই রাজকে দেখার জন্য তার চেয়ে বেশি কষ্ট পাবে। যে মানুষটা তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল ছিল, যার সাথে কুকুরের মতো ব্যবহার করেছো, তার জন্য একদিন কাঁদবে। সেদিন আর আমি থাকবো না। তুমি নিধি আমার বুকে একটু আশ্রয়ের জন্য পায়ে এসে পড়বে। এ আমার ভালোবাসার কসম। আমার ভালোবাসা যতটা প্রখর, তার থেকে প্রখর হচ্ছে আমার অভিমান। যাও, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। প্লিজ ছোট লোক, চুপ কর। অসহ্য লাগছে তোর কথা। ছোট লোক, আর ছোট লোকটার কোনো কথা শুনতে হবে না। এই বলে আলমারিতে রাখা ডিভোর্স লেটারটা বাড়িয়ে দিয়ে বললাম, আমি রাতে সাইন করে দিয়েছি, আপনি সাইন করে দিয়েন। আর হ্যাঁ, আমাদের ডিভোর্সের কথা মাঝখানে গোপন রাখবেন, এতে আপনারই ভালো হবে। আর হ্যাঁ, আপনি আজকে আপনার যা যা প্রয়োজন তা নিয়ে আপনার বাড়িতে চলে যান। আমি মাকে বুঝিয়ে বলবো, আপনার কিছু বলতে হবে না। পরের দিন নিধি যখন চলে যাওয়ার আগে আশাকে জোরে ধরে কান্না করে দিল। ভাবি, তোমার কি হয়েছে? কাঁদছো কেন? না, কিছু না। আমাকে ভুলে যাবি। ভাবি, এইসব কি বলছো? কিছু না। আমি দরজায় দাঁড়িয়ে সব দেখছি আর ভাবছি মাকে কিভাবে বলবো ডিভোর্সের কথা। নিধি বাসা থেকে বের হওয়ার আগে মাকে সালাম করে জড়িয়ে ধরলো। কি হলো মা? কি হয়েছে তোর? এমন করছিস কেন? না মা, কিছু হয়নি। কেন জানি বাড়িতে যেতে খারাপ লাগছে। পাগলি মেয়ে, আবার তো এসেই পড়বি। কান্না করার কি আছে? রাজ কোথায়? মা ও ঘরে। ও, তুমি একাই যাবে নাকি? রাজ, বৌমাকে এগিয়ে দিয়ে আয়। আমি কিছু না বলে নিধিকে গাড়ি করে যখন নামিয়ে দিতে যাব, এমন সময় নিধি বলল, রাজ, আপনার আসতে হবে না, আমি একাই যেতে পারবো। আমি আর কিছু না বলে সেখান থেকে তামান্নার বাসায় চলে গেলাম। দুপুরে ওদের বাসা থেকে লাঞ্চ করে সন্ধ্যা থেকে রকমারিতে একটা কাজ ছিল, সেই কাজ শেষ করে রাতে বাড়ি ফিরে দেখি মা আর আশা খাবার নিয়ে বসে আছে। কি হলো আশা মহারানী, আমার রাত কটা বাজে, এখনো খাসনি? মা এখনো অপেক্ষা করছো? খেতে নিতে পারলেই তো হতো। রাজ বাবা, কি হয়েছে? তুই কি আমাদের কাছে কিছু লুকাচ্ছিস? নিধি যাওয়ার আগে আজ এমন আচরণ করলো কেন? মা তুমিও না, নিধির মনটা খারাপ কিছুদিন থেকেই, বিশেষ করে তার বেবিটা নষ্ট হওয়ার পর থেকেই। আচ্ছা খেয়ে নাও। রাতে ডিনার করে শুয়ে আসি, বুকের ভেতরে কেমন যেন করছে। যে বিছানাটা পূর্ণ ছিল তা আজ চিরদিনের জন্য পূর্ণ। মনে মনে স্থির করলাম চাকরি ছেড়ে দিয়ে প্রবাসে পাড়ি জমাবো। এখানে থাকলে নিজের থেকে দূরে থাকা যাবে না। তামান্নার সাথে বিষয়টা শেয়ার করলে তামান্নাও দ্বিমত করেনি, বরং বললো সে সবসময় বন্ধু হিসেবে আমার পাশে থাকবে। পরের দিন হেড অফিসে চাকরি ছাড়ার জন্য আবেদন করলাম, সাথে ইউএস এর ভিসার জন্য আবেদন করলাম। সিনিয়র স্যার আমার চাকরি ছাড়ার কথা শুনে বাড়িতে এসে মাকে বলে আমি কেন চাকরি ছেড়ে দিয়েছি। মা সিনিয়র স্যারের কথা শুনে চমকে যায়। রাতে তখন বাসায় আসি, তখন মা জিজ্ঞেস করে, বাবা রাজ, তুই সত্যি কি চাকরিটা ছেড়ে দিলি? একটিবারও বললি না? মাকে কি বলবো বুঝতে পারছি না। মা কাছে কেননা এটা শুধু আমার জব ছিল না, আমার বাবার স্বপ্নও ছিল। মাকে কিভাবে সত্যিটা বলবো? মা সত্যিটা শুনে কি সহ্য করতে পারবে? তবুও যখন মাকে বললাম, মা আমি শুধু চাকরিই চাইনি, নিধিকে ডিভোর্সও দিয়েছি। মা আমার মুখে ডিভোর্সের কথা শুনে গালে চর বসিয়ে দিয়ে বলে, ছি রাজ, তোর বংশে কেউ ডিভোর্স দিয়েছিল? কি হলো মা, আরেকটা মারো। এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। মাকে সব ঘটনাই বললাম, কেন নিধিকে ডিভোর্স দেওয়া, কেন এবার চাকরি ছেড়ে দৌড়ে চলে যাওয়া। মা আমার কথা শুনে কাঁদছে। আমার মাথাটা তার কোলে রেখে বলল, বাবা কাঁদিস না। তুই এতটা কষ্ট পাচ্ছিস, একটা বারও আমাকে বললি না?
এদিকে বইমেলা এসে পড়ে। বইমেলাতে রকমারি স্টলে আমার প্রথম বইয়ের মুখোশ উন্মোচিত হয়, কিন্তু নিজের প্রথম বইয়ের মুখোশ উন্মোচিত হলেও ব্যস্ততার জন্য আর যেতে পারেনি। তামান্নাকে নিয়ে সারাদিন হসপিটালে কাটে। হসপিটাল থেকে যখন বাসায় ফিরবো এমন সময় তামান্নার বাবা ফোন করে বলে, রাজ, তোমার ভিসা টিকিটের সব কিছু রেডি, আগামী শুক্রবার ফ্লাইট, মাঝখানে 2 দিন আছে। আচ্ছা আঙ্কেল। বাসায় গিয়ে মাকে বললাম শুক্রবারে ইউএস চলে যাচ্ছি, কয়েক মাস পর তাদেরকেও নিয়ে যাব। মা আর কাঁদলো না আমার সামনে। এদিকে 3 দিনে আমার বইটার সর্বোচ্চ বিক্রির তালিকায় প্রথমে আসে। এই প্রাপ্তিটা লেখক হিসেবে অনেক বড়। নিধি বইমেলার প্রথম দিনই গিয়ে তার প্রিয় মানুষটার বই সংগ্রহ করে। বই কেনার পর স্টলের লোকদের বলল, ভাইয়া, লেখকের বইয়ের মুখোশ উন্মোচনের সময় আসার কথা ছিল, তিনি কি আসেননি? না আপনি শুক্রবারে আসবেন। ও আচ্ছা। নিধি মনে মনে ভাবলো তাহলে শুক্রবারে তার ভালোবাসার মানুষটাকে দেখতে পারবে। এদিকে তামান্নার অনুরোধে বৃহস্পতিবার বইমেলাতে গিয়ে দেখি রকমারি বুক স্টলের সামনে অনেক বড় লাইন। প্রথমবারের মতো ভক্ত পাঠক পাঠিকারা সাথে সময়টা কাটাইয়ে দিনটা ভালোই গেল। কিছু কেনাকাটা সেরে সন্ধ্যায় বাসায় আসলাম। পরের দিন ফ্লাইট। নিধিকে খুব করে দেখতে ইচ্ছে করছে, কিন্তু চাইলেই যে আর সব পাওয়া যায় না। পরের দিন ফ্লাইট ইউএসএ। প্রায় বিকেল পর্যন্ত মা আর আশাকেই সময় দিয়েছি। বিকেলে মা, আশা, সাথে নিয়াজ আঙ্কেল মানে তামান্নার বাবা আমাকে আর তামান্নাকে বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। যাওয়ার সময় মা আর আশার চোখে স্পষ্ট পানি দেখলাম। মা তবুও আমার খুশির জন্য চোখের জল মুছলো। এদিকে সেখানে পৌঁছে তামান্নার বাসায় উঠি। তামান্নার সাথে তামান্নাকে বেবিটা আমার কোলে দিয়ে বলল, রাজ, সেদিন যে মেলায় ঘুরলাম, একটা পোস্টও তো ফেসবুকে পাবলিশ করনি। আমি আমার আইডি থেকে পোস্ট করেছি। আর তোমার আইডির নাম কি? কখনো তো বলনি। আমার আইডিতেও দিতে হবে। দিতে হবে না মানে? এদিকে নিধি বসে বসে বই পড়ছে তার প্রিয় লেখকের। এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো তিশার নাম্বার। নিধির সাথে রাজের বিয়ের পর আর ফোনে কথা হয়নি। হঠাৎ কিসের জন্য ফোন? নিধি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তিশা বলল, ভালো। এতদিন পর কি মনে করে? রাজের কি খবর? ওই চরিত্রহীনটার খবর তো তোর ভালো জানা কথা। ওই চরিত্রহীনের কথা বলার জন্য ফোন দিয়েছিস? রাজ চরিত্রহীন না রে, একদিন তো সব ভুল ভাঙবে। তবে যেদিন ভুল ভাঙবে সেদিন রাজের সামনে দাঁড়াতে পারবি? শোন, একটা মেয়ে তার ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে যখন আরেকটা ছেলের কাছে সঁপে দেয়, আর ছেলেটা কতটা চরিত্রবান হলে ছুঁয়েও দেখে না। আমি ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে রাজের কাছে সঁপে দিয়েছিলাম। ভালোবাসা তো দূর, আমার দিকে একবার তাকায়ও নি পর্যন্ত। বাহ, দালালি করতে ফোন দিয়েছস তুই? না, সত্যিটাই বললাম। আর হ্যাঁ, কিছু মনে করে না, আপনাকে একটা সুখবর দিতে ফোন দিলাম। কি সুখবর? আপনার যে ভালোবাসার মানুষ, যার গল্প ওই বইমেলায় প্রকাশ হয়েছে, তাকে কি কখনো দেখেছেন? তাকে দেখবেন? কোথায় সে? বল না প্লিজ। শান্ত হন, শোনেন, ফেসবুক অন করে দেখেন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নিধি ফেসবুক ওপেন করতেই নিউজ পেডে দেখে যে রাজের ছবি। এই প্রথম রাজকে ফেসবুকে দেখলো। মনে মনে বলল, চরিত্রহীনটা আবার ফেসবুকও চালায়? নিধি স্ক্রিপ্ট করতে যাওয়ার আগে চোখটা মুহূর্তের মাঝে আটকে গেল আইডিটার দিকে তাকিয়ে। মেঘরুদ্রর আইডিতে রাজের পিক কেন? হে কিভাবে সম্ভব? নিধি আর সময় নষ্ট না করে গাড়ি নিয়ে বইমেলায় চলে যায়। রকমারের 22 নম্বর স্টলে গিয়ে স্টাফদের বলে, ভাইয়া, মেঘে ঢাকা চাঁদ বইটার লেখক কি উনি? মোবাইলের ছবিটা দেখিয়ে ছেলেটা মুচকি হেসে বলল, হ্যাঁ উনি তো বৃহস্পতিবার মেলায় আসছিল। আর এবার ওনার বইটা মনে হচ্ছে সেরা বইয়ের তালিকায় প্রথম থাকবে। নিধি দাঁড়িয়ে দেখছে স্টলের সামনে অনেক মানুষ, প্রায় সবার হাতে মেঘে ঢাকা চাঁদ উপন্যাস। নিধির চোখ বেয়ে জল পড়ছে। যাকে সে সবটা দিয়ে ভালোবাসলো, সে মানুষটা যে অন্য কেউ না, তারই স্বামী রাজ, যাকে সে কষ্ট দিয়েছে। কি হলো ম্যাম, এনি প্রবলেম? নিধি চোখ মুছতে মুছতে স্টল থেকে বের হয়ে সোজা বাসায় এসে পড়লো। শুয়ে শুয়ে ভাবছে কেন এতদিন আগে তার ভালোবাসার মানুষটার পরিচয় জানলো না। তাহলে হয়তো এতদিন দেখতে হতো না। সে কিভাবে এই মুখ নিয়ে আমার সামনে দাঁড়াবে? তিশা পর হয়ে আমাকে চিনতে পারলো, আর সে তার ভালোবাসার মানুষটাকে চিনতে পারলো না। নিধির বুক ফেটে কান্না আসছে। বারবার চোখের সামনে আমার মুখটা ভেসে উঠছে। নিধি তার বাবাকে কিভাবেই বা বলবে? তার বাবা যদি জানতে পারে নিধি আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই, ডিভোর্স হয়েছে, তাহলে তিনি আরো কষ্ট পাবেন। ডিভোর্সের কথা মনে পড়তে নিধি তার ব্যাগ থেকে ডিভোর্স লেটারটা বের করে দেখে লেটারের একপাশে রাজ সাইন করে দিয়েছে। তার সাইনটাই বাকি। নিধির হাত কাঁপছে, চোখের পানি টপ টপ করে ডিভোর্স লেটারের উপর পড়ছে। বুকের ভেতর যন্ত্রণাগুলো আগ্নেয়গিরির জ্বলন্ত লাভার মতো টকবক করে ফুটছে। নিধি ডিভোর্স লেটারটা বুকের সাথে জোরে ধরে কান্না করে দেয়। সারা রাত আর ঘুম হলো না নিধির। পরের দিন সিনা সাহেব মেয়েকে ডাকতে এসে দেখে রুমের দরজা খোলা, নিধি ফ্লোরে পড়ে আছে। সিনা সাহেব দৌড়ে গিয়ে নিধিকে বিছানায় শুয়ে দেওয়ার সময় নিধির হাতে কিছু যেন কাগজ দেখতে পায়। কাগজটা হাতে নিতেই চমকে যান তিনি।
ডিভোর্স লেটার, তাও তারই মেয়ের। রাজ পারলো তার মেয়েটাকে ডিভোর্স দিতে, তাও তাকে কিছু না বলে। আসলে সে মানুষ চিনতে ভুল করছে। তার মা মরা মেয়েটাকে এতটা কষ্ট কিভাবে দিল? তাড়াহুড়ো করে ডাক্তারকে ফোন দিল। ডাক্তার এসে নিধিকে দেখে বলল, তেমন কিছু না, সেন্সলেস হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার খানিকক্ষণ পরেই নিধির জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতেই সিনিয়র সাহেব নিধিকে বলল, মা, এ কি হয়েছে তোর? তুই তোর বাবাকে একটা বারও বলতে পারলি না? তোর বাবা কি তোর বড় হয়ে গেছে? আমাকে ক্ষমা করে দিস মা। আমি যদি ওরকম ছেলের কাছে বিয়ে না দিতাম তাহলে এদিন দেখতে হতো না। নিধি তার বাবার কথা শুনে কান্না করে দেয়। কি হলো মা, কাঁদছিস কেন? ছোট লোকটা তোকে ডিভোর্স দিয়েছে তাই না? দেখিস, আমি ওকে শান্তিতে থাকতে দেব না। আমি ওকে জেলের ভাত খাওয়াবো। না বাবা, রাজকে নিয়ে কিছু বলবা না। কেন বলবো না? যার জন্য আমার মেয়েটার এই অবস্থা। নিধি তার বাবাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দেয়। কি হয়েছে মা, বল। কান্না করিস না, তোর কান্না যে সইতে পারি না। বাবা, আমার রাজের কোনো দোষ নেই। আমি আমার রাজকে কষ্ট দিয়েছি, অনেক বেশি কষ্ট দিয়েছি। আর ডিভোর্স রাজ দেয়নি, আমি দিতে বাধ্য করেছি। বাবা, আমি অনেক খারাপ, তাই না? আমি তোমার মেয়ে হওয়ার যোগ্যতা রাখি না। বাবা, আমি রাজকে ছাড়া বাঁচবো না। আমার রাজকে লাগবেই। কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইনি, আজ চাই। তুমি আমার স্বামীকে এনে দাও। চিন্তা করিস না মা, আজই রাজের বাসায় যাব, তবুও কান্না করিস না। না বাবা, তোমার যেতে হবে না, আমি যাব। ভুলটা যেহেতু আমার। নিধি ফ্রেশ হয়ে সকালে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে বসে বসে ভাবছে, রাজ কি তাকে ক্ষমা করবে? এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকাতেই দেখে তিশা ফোন করছে। নিধি ফোন রিসিভ করে সালাম দিতে ওপাশ থেকে তিশা বলল, নিধি, কেমন আছিস? নিধি চুপ করে আছে, কিছু বলছে না। কি হলো, কথা বলছিস না কেন? তিশা দোস্ত, আমি তোর সাথে অন্যায় করছি, আমাকে ক্ষমা করে দে। আমি আমার ভালোবাসার মানুষটাকেই চিনতে পারিনি। আমি যার প্রেমে অন্ধ ছিলাম, এতটা কাছে পেয়েও তাকে উপলব্ধি করতে পারিনি বুঝতে। আর আমি তোর সাথেও অনেক অন্যায় করেছি, সব কিছুর জন্য ক্ষমা করে দে। কি সব বলছিস? ক্ষমা চাইতে হবে না, তুই না আমার দোস্ত, নিজের ভুল বুঝতে পারছিস সেটাই অনেক। আর হ্যাঁ, আমার আর রাজের মধ্যে সত্যিই কোনো অবৈধ সম্পর্ক ছিল না, বাট তুই আমাকে ভুল বুঝছিস। শোন না, আমার সেই মেঘরোদ্দুর আইডির সেই অচেনা মানুষটি আমার রাজ। তোকে অনেক অনেক ধন্যবাদ, তোর জন্যই ওকে খুঁজে পেয়েছি। আচ্ছা, এখন রাখি, পরে কথা হবে। নিধি গাড়ি থেকে নেমে যতই রাজের বাসার দিকে যাচ্ছে ততই পাটা যেন অবশ হয়ে আসছে। নিধি বাসায় ঢুকেই দেখে আশা আর মা সোফায় বসে আছে। নিধি গিয়ে মায়ের পাশে পায়ে সালাম করতেই আশা বলল, আপনি কেন এসেছেন? কি চান? কি হয়েছে আশা? আমি কি আসতে পারি না? না, পারেন না। কিসের জন্য আসবেন? সেদিন না বিদায় নিয়ে গেছেন? আমরা তো আপনার কেউ নই। আশা, চুপ করবে? মা, বলতে দাও, আমার ভাইয়ার কি দোষ করেছিল যার জন্য আমার ভাইয়াকে কষ্ট দিয়েছে? আশা, তোমার ভাই কোথায়? আপনি আমার ভাইয়ের কথা বলবেন না। মা, তুমি চলে যেতে বলো ওনাকে। আমার ভাইয়া অপরাধী ছিল বুঝলাম, কিন্তু আমার ভাইয়ের বাবুর কি অপরাধ ছিল? আপনার জন্য আমি আন্টি হতে পারিনি, ভাইয়া বাবা হতে পারেনি। আপনি কোনোদিন আমাদের বাসায় আসবেন না। আপনার জন্য ভাইয়াকে হারিয়েছি। মানে কি বলছো এসব? হারিয়েছো মানে? আপনার দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে ভাইয়া বিদেশে চলে গেছে। আপনি খুব পচা। নিধি এবার কান্না করে দিল। চোখের পানি মুছতে মুছতে বলল, আশা বোন, আমায় ক্ষমা করে দে। আমি জানি আমি অন্যায় করেছি, তবুও আমাকে দূরে সরিয়ে দিস না। ও মা, আজ যদি আমার জায়গায় আশা এমন করতো, তুমি ক্ষমা করতে না মা? মা, আমি তোমার পায়ে পড়ি। নিধি আমার আম্মুর পায়ে ধরে কান্না করতে লাগলো। মা উঠ, কি করছো এসব? কান্না করো না। রাজ তোমাকে ডিভোর্স দেওয়ার 3 দিন পরেই ইউএসএ চলে গেছে, আর যাওয়ার আগে বলে গেছে তোমাকে বিয়ে করে নিতে। আমার ছেলে আর বাধা হবে না। আশা রুম থেকে একটা ডায়েরি এনে নিধির হাতে দিয়ে বলল, ভাইয়া এটা আমাকে দিয়েছিল, যদি কোনোদিনও আপনি আসেন আপনাকে দিতে।
এত তাড়াতাড়ি আসবেন ভাবিও নি কখনো। যাই হোক, আমার ভাইয়া আর আমাদের যদি সত্যি ভালো চান তাহলে আর আমাদের বাসায় আসবেন না। নিধি ডায়েরিটা নিয়ে বাসায় এসে দরজা বন্ধ করে দিল। নিধির বিছানায় শুয়ে শুয়ে ডায়েরিটা খুলতে দেখতে পেল তার অনেকগুলো ছোট্ট ছোট্ট ছবি। প্রথম পাতা জুড়ে তার নিচে লেখা, মায়াবতী, সমস্ত অনুভূতি শুধু তোমার জন্য। তারপরে পাতা উল্টাতেই দেখতে পেল ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা, আজ আমার বিয়ে প্রিয় মানুষটার সাথে। আমি কখনো ভাবিও নি নিধি আমার হবে। নিজের অজান্তেই তাকে এতটা ভালোবেসে ফেলবো তা কখনো বুঝতেও পারিনি। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি। নিজের অর্ধাঙ্গিনীর জন্য নিজের সমস্ত ভালোবাসা জমে রেখেছি। কত রাত জাগার স্বপ্ন, কত অনুভূতি, অজস্র লেখা চিরকুট জমে রেখেছি তার জন্য। কিন্তু আমি কখনোই ভাবিনি নিধি আমাকে এতটা ঘৃণা করে। আমি এতটা হতভাগা, বাসর রাতে নিজের স্ত্রীকে ছুতেও পারিনি। তবু আফসোস নেই, তার হাসি মাখা মুখটাই যে আমার সব। যতই দিন যাচ্ছে আমার প্রতি নিধির অবহেলা বাড়ছে। জানি না একটা মানুষকে কতটা অবহেলা করা যায়। নিজেকে আজকাল উড়ন্ত কালো মেঘের মতো লাগে। মনে হয় নিধির জীবনটা আমি নিজ হাতে নষ্ট করছি। দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ একদিন নিধি ড্রিঙ্কস করে আসে। তার পাগলামির কাছে হেরে গিয়ে জন্ম নেয় আরেকটি প্রাণের। আমি যেদিন প্রথম শুনি নিধির গর্ভে আমার সন্তান, সেদিন আনন্দে কান্না করে দেই। কিন্তু আমার হৃদয়ের গ্লানিটাই যে খুশি না। বাবা হারানোর পর মাকে এই প্রথম এতটা খুশি হতে দেখেছি। কিন্তু খুশিটা বেশি দিন ছিল না। নিজের সন্তানকে একটা মা কতটা নিকৃষ্ট ভাবতে পারে, নিধিকে না দেখলে হয়তো অজানাই থেকে যেত। সবকিছুকে ছাপিয়ে নিধির প্রতি ভালোবাসা এক রত্তিও ভাটা পড়লো না। জানি না কি মায়া করছে সে আমাকে। তাকে ছাড়া আজকাল নিজেকে ভাবতে পারে না। কিন্তু আমি বুঝে গেছি আমার প্রতি নিধির ঘৃণার পাহাড় জমেছে দিন দিন। আমার দেওয়া বকুলের মালা, ছোট্ট চিরকুটে প্রকাশ করা ভালোবাসা তার পদতলেও সবসময় স্থান পেত। তবুও নিয়ম করে মালা আনা ভুলেনি কখনো। যদিও কবু মালাখানা খুঁজে পায় খোপার, তাতেই যে আমার প্রাপ্তি। আমার অপেক্ষা কবে যে ঘোচাবে, যে তারা হারিয়ে যায় কৃষ্ণ গহ্বরে, যে ফুল ঝরে যায় ভর দুপুরে, যে শূন্যতা জমে মনাকাশে কালো মেঘের মতো, যে পেরিয়েও হারিয়ে যায় তাকে কি আর পায়? পাবো কি তার মতো? অপেক্ষা ঘোচাবে, গোদুলি ফোরাবে, অন্ধকার কি নামবে সে কদম তলে। দিঘির পাড়ে পা ডুবিয়ে কত কথা জমা আছে, বলা কি যাবে? না, শুধুই অপেক্ষা। আমার অপেক্ষার শেষ কি হবে? বড্ড ভালোবাসি, কিন্তু কার অবহেলায় নিজেকে থুনকো কাচের মতো মনে হয়। নিধি আর পড়তে পারছে না। চোখের সামনে রাজকে করা অপমানগুলো ভেসে উঠছে। চোখের পানিতে ডায়েরির পাতাগুলো ভেজে যাচ্ছে। নিধি বুকের সাথে ডায়েরিটা শক্ত করে জোরে ধরে কান্না করছে। নিধির খুব করে ইচ্ছে করছে রাজকে জোরে ধরে কাঁদতে, কিন্তু চাইলেই যে সব পাওয়া সম্ভব হয় না। এদিকে নিধির বাবা সিনা সাহেব নিধির দরজায় বারবার নক করছে। এক পর্যায়ে নিধি দরজা খুলেই তার বাবাকে জোরে ধরে কাঁদতে লাগে। সিনা সাহেব তার মেয়ের মাথাতে হাত বোলাতে বোলাতে বলল, মারে, রাজ কিছু বলেছে তোকে? রাজের বাসা থেকে এসে কিছু না বলে দরজা বন্ধ করে আছিস, কি বলেছে আমায় বল। বাবা, রাজ নেই। নেই মানে? কোথায় গিয়েছে? বাবা, রাজ দেশে নেই। রাজ আমাকে ছেড়ে চলে গেছে বাবা। বাবা, আমি সত্যি খুব খারাপ, তাই না? যা করেছে ঠিকই করেছে। আমার সাথে এমন হওয়াই উচিত। কি বলিস এসব? আর রাজ দেশ ছেড়ে চলে যাবে কেন? আর আমাকে তো একবারও বললো না। বাবা, আমি ওকে না করেছি আর যোগাযোগ করতে। বাবা, রাজ আমেরিকাতে চলে গেছে আর যাওয়ার আগে বলে গেছে যোগাযোগ না করতে। আমি কিভাবে মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো? বাবা, তুমি যে করেই হোক আমার রাজকে এনে দাও। আমি তোমার কাছে কিছুই চাই না। মারে, কান্না করিস না। আমি দরকার হলে তোকে আমেরিকা পাঠাবো, তবুও কান্না করিস না। তুই ছাড়া আমার কে আছে? আমি আজই রাজের বাসায় যাব। না বাবা, তুমি যেও না। এসব জানলে রাজ আরো কষ্ট পাবে। কষ্ট পাই, আমি পাই। আমি যে আমার না দেখা ভালোবাসার মানুষটাকেই কষ্ট দিয়েছি। মারে, কান্না করিস না। আমি তো আমার মায়ের চোখের পানি দেখতে পারি না। পরদিন সিনা সাহেব রাজের বাসায় গিয়ে দেখলো আশা আর তার মা বসে গল্প করছে। সিনা সাহেব বাসায় গিয়ে সালাম দিয়ে বললেন, কেমন আছেন আপা? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। তা হঠাৎ কি মনে করে ভাইজান? কেন আসতে পারি না? এমন করে বলছেন কেন? আপনি না আসলে কে আসবে? আচ্ছা, বাদ দেন। শুনলাম রাজ বাবাজি নাকি আমেরিকা গিয়েছে, শুনলাম না তো। আপনাকে বলতে বারণ করেছিল রাজ। ও আচ্ছা। আপা, আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। জানেন তো, আমার মেয়েটা ছোটবেলায় মায়ের আদর থেকে বঞ্চিত, তাই একটু অন্যরকম
আপনার কাছে দিয়েছিলাম। আমি লজ্জিত আপনার বাড়ির সম্মান রক্ষা করতে পারিনি। জানেন, আমার মেয়েটা ঠিক মতো খাচ্ছে না। মেয়েটা শুধু কি আমারই? মেয়ে তো আপনারই। জানি আমার জনিও ভুল করেছে, তবু কি মা হয়ে বুকে টেনে নিতে পারেন না? আমি বাবা হয়ে মেয়ের ভালো থাকা ভিক্ষা চাই। এভাবে বলে লজ্জা দিবেন না। আমি যেমন আশাকে ভালোবাসি তেমনি নিধিকেও ভালোবাসি, কিন্তু রাজ এতটা কষ্ট পেয়েছে, সেখানে আমি কি বলবো। আচ্ছা আপা, আমি আজ আসি। আপনাদের মেয়ে আপনাদের বাসায় পাঠিয়ে দিব। আমি আর নিধির কান্না সহ্য করতে পারি না। সিনহা সাহেব বাসায় আসলে নিধি বলল, বাবা, মা কি বলছে? কান্না করিস না মা, তুই কালকে যাস। তোর প্রতি তাদের কোনো অভিযোগ নেই। নিধি পরের দিন রাজের বাসায় গিয়ে সরাসরি তার পা দুটো জড়িয়ে ধরে বলে, মা, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাদের ছাড়া বাঁচতে পারবো না। আমাকে আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখবেন না, প্লিজ। মা, মাফ করেন না আমাকে। হে পাগলি মেয়ে, কি করছিস এসব? তোর স্থান কি পায়ে? বুকে আয়। নিধিকে বুকের সাথে জড়িয়ে বলল, কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। মা, আমাকে আপনাদের বাসা থেকে তাড়িয়ে দিবেন না তো। আপনারা যা বলবেন তাই করব। হায় পাগলি, আশা যেমন থাকে তেমনি তুইও থাকবি। কান্না করিস না, রুমে যা। এই আশা, তোর ভাবিকে নিয়ে রুমে যা। আশা কিছু বলতে চেয়েও কিছু বলল না। নিধি আশা হাতটা ধরে বলল, আমার বোনটা কি আমার প্রতি অভিমান করে আছে? আমার সাথে কথা বলবে না? বলবো না কেন? তুমি তো আমাদের দূরে সরিয়ে দিয়েছিলে। আমরা তো সবসময় তোমাকে কাছে রাখতে চেয়েছিলাম। আর তোদের ছেড়ে কোথাও যাব না বোন। শোন না, তোর ভাইয়ের সাথে কথা হয়? হ্যাঁ, হয়তো। তাহলে তার কন্ট্যাক্ট নাম্বারটা দিবি? আমি একটু কথা বলবো। এই নাও, আমি দিয়েছি, বলো না এটা। আচ্ছা, লক্ষ্মী বোন আমার। নিধি রাজের নাম্বার দিয়ে ফোন দিতে দুবার রিং হতেই রাজ ফোনটা রিসিভ করে সালাম দিল। নিধি কোনো কথা বলছে না। কি হলো, কে ফোন করে দিয়েছেন? কথা বলছেন না কেন? নিধি ফোনটা বুকে নিয়ে কাঁদছে, কথা বলার মতো সাহস হচ্ছে না। রাজ একটা সময় কোনো রেসপন্স না করে ফোনটা কেটে দেয়। এদিকে দেখতে দেখতে 3 মাস চলে যায়। নিধি এখন রাজের বাসাতেই থাকে। আশা আর নিধি বসে গল্প করছে। হঠাৎ আশা বলল, ভাবি, ভাইয়ার সাথে কথা বলো। বলবো? যদি বকা দেয়? তুমি কল দাও। নিধি ফোন দিতে ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন সালাম দিয়ে বলল। কি বলছেন? মেয়ে কণ্ঠ শুনে বুকের ভেতরটা স্যাত করে উঠলো। কাঁপা কাঁপা গলায় নিধি বলল, রাজ কোথায়? আর আপনি কে? আমি রাজের স্ত্রী। রাজ অফিসে। কথাটা শুনে নিধির হাতটা কাঁপছে, ফোনটা ফ্লোরে পড়ে যায়। নিধির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তার রাজ তো তাকে ভালোবাসতো, তবে কেন তাকে রেখে বিয়ে করলো? নিধির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বুকের ভেতরটা যেন বের হয়ে অনলে পড়ে যাচ্ছে। নিধির কান্না দেখে রাজের মা দৌড়ে এসে বলল, কি হয়েছে? কান্না করছো কেন? মা, রাজ নাকি আরেকটা বিয়ে করেছে। মা, আমি ওকে ছাড়া সত্যিই বাঁচবো না। মা, আপনি একটু ওকে ফোন করে বলেন না। ওই মেয়েটা যা বলছে সব মিথ্যে বলছে। কি বলছিস এসব মা? রাজ বিয়ে করবে আমাদের জানাবে না? না, হয়তো কেউ মজা করেছে। আশা নিধির চোখের পানি মুছে দিয়ে বলল, ভাবি, তুমি মন খারাপ করো না। ভাইয়া যাই কিছু করুক না কেন, আমাকে বলতো। তুমি কান্না থামাও, আমি ভাইয়ার কাছে ফোন দিচ্ছি। আশা আমার কাছে ফোন দিতেই ওপাশ থেকে আগের মেয়েটাই ফোন রিসিভ করে আর সালাম দিল। আশা সালামের জবাব দিয়ে বলল, আপনি কে? আর ভাইয়ার ফোন আপনার হাতে কেন? কি বলছেন আপনি? আমার ভাবি হতে যাবেন কেন? আমাদের ভাবি তো আমাদের বাসায়। আর আপনি ভাইয়াকে ফোন দেন, আপনার সাথে কোনো কথা নেই। মা, দেখে যাও এই মেয়ে কি বলে, কথা বলো। আশা তার মায়ের হাতে ফোন দিতেই ওপাশ থেকে বলল, রাজ কোথায়? ওকে ফোনটা দাও। এই তো মা, রাজ এসে গেছে। রাজ, মা ফোন দিয়েছে, কথা বলো। রাজ ফোন দিতেই তার মা বলল, রাজ, আমি কি শুনছি বাবা? তুই নাকি সত্যি বিয়ে করেছিস? একটা বারও বললি না যে বিয়ে করেছিস। এতটাই পর ভাবিস মাকে। আর নিধিকে কষ্ট কেন দিচ্ছিস? মেয়েটা ঠিক মতন খায় না, ঘুমায় না। মা, ওনার কথা বলবে না। নিধি আমার কেউ না,
নিধি নিজ ইচ্ছায় আমার থেকে ডিভোর্স নিয়েছে, আমি তাকে কিভাবে কষ্ট দেই মা? সে তো আমার কেউ না। তাই বলে বিয়ে করে মাকে জানাবিও না? এত বড় একটা বিষয় তুই আর আমাদের সাথে যোগাযোগ করবি না, আমরা তোর কেউ না। মা প্লিজ রাগ করো না, হ্যাঁ আমি ভুল করছি, এছাড়া কোনো উপায় ছিল না। আমি দেশে থাকতেই তামান্নাকে বিয়ে করছি। আমি নিধির দেওয়া অপমানগুলো মেনে নিতে পারিনি। একটা পশুকেও কেউ এতটা অপমান অত্যাচার করে না যতটা না নিধি করছে। বছরের শুরুতে তোমাকে আর আশাকে আমেরিকা এনে পড়বো, তখন সবটা খুলে বলবো কিভাবে বিয়ে হয়েছে আমাদের। আর আমার কাছে নিধির কথা বলো না প্লিজ, তোমার পায়ে পড়ি পা, আমার সহ্য হয় না ওকে। আর মা, আমি জানি আমি সত্যি অনেক বড় অন্যায় করছি। তা আমার না আর আমার বিয়ের বিষয়টা না জানিয়ে তখন জানালে হয়তো অনেকগুলো বিষয় সামনে আসতো যা তুমি সহ্য করতে পারতে না, তাই তোমাকে বলিনি মা। মা তুমি তো সবই বোঝো, তোমার ছেলে কেননা অন্যায় কাজ করতে পারে না কোনো। আর নিধিকে বলে দিও সে যাকে ভালোবাসে তাকে বিয়ে করে নিতে। আমি ওকে অনেক কষ্ট দিয়েছি বিয়ে করে, আর জীবনটা নষ্ট করে ফেলেছি, সেজন্য ক্ষমা করে দিতে বলো। এখন ফোন রাখি মা, পরে কথা হবে। আমি ফোন রাখতে নিধি আমার মাকে জোরে ধরে কান্না করতে করতে বললো, মা, আমাকে প্লিজ তাড়িয়ে দেবেন না। রাজ মেনে না নিলেও আমি আপনাদের বাড়িতে বাকিটা জীবন আপনারা সেবা করে কাটিয়ে দেব। আমার যে মা নেই, আমি জানি আমি আমার রাজের সাথে অনেক বড় অন্যায় করেছি। হয়তো এই অপরাধের ক্ষমা নেই, তাই রাজ আরেকটা বিয়ে করেছে। ও মা, বলো, তোমার মেয়েকে তুমি তাড়িয়ে দিবে? তোমার মেয়ের চেয়ে আর কোনো জায়গা নেই। ও মা, কথা বলছো না কেন? আশা বোন, আমাকে তাড়িয়ে দিবি? ভাবি, তুমি আমাদের পরিবারের একজন, তোমাকে কে তাড়িয়ে দেবে? ও মা, ভাবিকে কান্না করতে না করো না। আমার মা তার শাড়ির আঁচল দিয়ে নিধির চোখের পানি মুছে দিয়ে বলল, ও মা, আল্লাহর কাছে রাজকে চাইবো। রাতে নিধি শুয়ে শুয়ে কাঁদছে। আমার ডায়েরিটা বুকে নিয়ে খুব করে ইচ্ছে করছে আমার বুকের সাথে জড়িয়ে রাখতে, কেউ যেন আমার বুক থেকে তাকে কেড়ে নিতে না পারে। নিধির চোখে বারবার আমার ছবিটা ভেসে উঠছে, চোখের পানিতে বালিশ ভেসে যাচ্ছে। নিধি ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 1টা বাজে। খুব করে ইচ্ছে করছে আমার সাথে একটু কথা বলার। নিধি কিছু না ভেবে ফোন দিল, 2বার ফোন দিল, 3বারের বেলায় ফোন রিসিভ হলো। ফোন রিসিভ হতে ওপাশ থেকে আমি সালাম দিয়ে বললাম, কে আপনি? নিধি চুপ করে আছে, কোনো কথা বলছে না। কি হলো, ফোন দিয়েছেন, কথা বলছেন না কেন? নিধি এবার ফুপিয়ে কান্না করে দিল। রাজের বুঝতে বাকি হলো না ফোনটা নিধি করছে। কি হলো, আপনি কাঁদছেন কেন? আর কান্না শোনার জন্য ফোন দিয়েছেন? আচ্ছা ফোন রাখছি, আর কোনোদিন ফোন দেবেন না। নিধি কান্না জড়ানো কণ্ঠে বলল, না প্লিজ, ফোন রাখবে না তুমি। আমি আর পারছি না, আমি সারা রাত ঘুমোতে পারিনি। তুমি একটু কথা বলো না। তুমি সত্যিই কি বিয়ে করেছো? হ্যাঁ, মিথ্যে কেন হবে? রাজ, আমার ভুল হয়েছে। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি আমাকে শাস্তি দাও, তবুও ছেড়ে দিও না। আমি তোমাকে হারানোর পর প্রতিটা মুহূর্ত ফিল করেছি তুমি আমার কতটা জুড়ে রয়েছো। আমার দম বন্ধ হয়ে আসে। আমি পারবো না কলিজা তোমাকে ছাড়া থাকতে। আমি তোমার পায়ে পড়ি, এত বড় শাস্তি আমায় দিও না। নিধি কান্না ক্রমশ বাড়ছে। আশ্চর্য, কি বলছেন এসব? আপনি জানেন না আমার স্ত্রী রয়েছে? আর কান্না করার মানে কি এসব? আর আমার কাছে এসব ন্যাকা কান্না শোনানোর জন্য ফোন দেবেন না। আপনি না আমার থেকে মুক্তি চেয়েছেন? মুক্তি তো দিয়েছি, আর কি চান? দেশ ছেড়ে বিদেশে এসেছি, এখানেও কি একটি শান্তি দেবেন না? রাজ, আমাকে তুমি নিজের হাতে মেরে ফেলো, তবু আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। যখন শুনেছি তুমি বিয়ে করেছো, তখন আমার বুকের ভেতরটা কষ্টে ফেটে যায়। আমি যদি তোমাকে আমার বুকের ভেতরটা দেখাতে পারতাম, তাহলে বুঝতে পারতে কতটা ভালোবাসা এ বুকে তোমার জন্য রয়েছে। আমি তোমার পায়ে পড়ি, আমি মুক্তি চাই না। আমি বাকিটা জীবন তোমার দাসী হয়ে থাকতে চাই। আমাকে ফিরিয়ে দিও না। নিধি কাঁদতে কাঁদতে কথাগুলো বললো। আমি কি করব কিছু বুঝতে পারছি না। ফোনটা কেটে দিয়ে বন্ধ করে রাখলাম। নিধি ফোনটা বুকের সাথে জড়িয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মাঝরাত পার হয়ে শেষ রাত্রি, নিধির কান্না থামছে না। নিধির হঠাৎ মনে পড়লো শেষ রাত্রিতে নাকি আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয়। নিধি উজু করে জানামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ শেষ করে মোনাজাতে দুহাত তুলে বলতে লাগলো, হে পারওয়ারদিগার, হে রহিম রহমান, জন্মের পরপরই মাকে হারিয়েছি, মায়ের আদর পাইনি। ভালোবাসার মানুষটাকে এতটা কাছে পেয়েও চিনতে পারিনি।
তুমি তো অন্তর্যামী, হৃদয়ের সব কথা জানো। ও আল্লাহ, তোমার কাছে আমি আমার স্বামীকে ভিক্ষা চাই, তার থেকে আমাকে আলাদা করো না। আমি যে তাকে ছাড়া বাঁচবো না। ও আল্লাহ, তোমার কাছে আর কিছুই চাই না। আমার রাজকে আমার বুকে ফিরিয়ে দাও। এই বলে নিধি কাঁদতে কাঁদতে জায়নামাজে ঘুমিয়ে যায়। পরের দিন নিধি তার বাবাকে বলে, বাবা, আমি আমেরিকা যাব, তাও 1 সপ্তাহে। তুমি কিভাবে পারো আমাকে পাঠাও। এদিকে নিধির বাবা 1 সপ্তাহের মাঝে নিধিকে আমেরিকা পাঠানোর ব্যবস্থা করে। নিধি আশা ও আমার মায়ের থেকে বিদায় নিয়ে আমেরিকায় আমার ঠিকানায় চলে আসে। নিধি আমার বাসায় গিয়ে নক দিতেই একটা মেয়ে দরজা খুলে দেয়। মেয়েটা আর কেউ না, তামান্না। নিধি তামান্নাকে দেখে চমকে যায়। তুমি এখানে? তামান্নাও নিধিকে দেখেই চমকে যায়। কেউ কোনো কথা বলছে না। এমন সময় আমি ভেতর থেকে বললাম, তামান্না কি এসেছে? তামান্না কোনো কথা বলছে না। আমি তামান্নার কোনো রেসপন্স না পেয়ে সোফা থেকে উঠে আসতেই চমকে গেলাম। কাঁপা কাঁপা গলা, নিধি তুমি? নিধি আমার দিকে তাকাতেই বুকটা ছ্যাদ করে উঠলো। আমার কোলে বাচ্চা দেখে। রাজ, তোমার কোলে কে? আমার ছেলে কাব্য। তোমার ছেলে মানে? আমার আর তামান্নার। কি বলছো এসব? আমি বিশ্বাস করি না। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। রাজ, বলো এসব মিথ্যে। ওটা তোমার সন্তান না। আশ্চর্য, আপনি এমন করছেন কেন? আমার সন্তানকে আমি অস্বীকার করবো কেন? আর আপনি এখানে আসছেন কেন? আপনি তো মুক্তি চেয়েছেন, মুক্তি দিয়েছি। রাজ, আমি তোমায় ছাড়া বাঁচবো না। হ্যাঁ, আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। তুমি যে শাস্তি দিবে তাই মেনে নিব, তবুও তোমার থেকে দূরে সরিয়ে দিও না। আশ্চর্য, আপনার মাথা খারাপ হয়ে গেছে? কি বলছেন এসব? আপনি দেখেন না আমার স্ত্রী আছে, সন্তান আছে, তারপরও পাগলামি করেন কেন? রাজ, আমাকে দূরে সরিয়ে দিও না। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। ম্যাম কি বলছেন এসব? একটা চরিত্রহীনের কাছে এসব বললে লোকে আপনাকে পাগল বলবে। শোনেন, আর কখনো আপনি আমার সামনে আসবেন না। আপনাকে আমি যেন আর কখনো না দেখি। রাজ, প্লিজ এভাবে তাড়িয়ে দিও না। তাড়িয়ে দিচ্ছি না। আপনি তো জানেন আমার একটা সন্তান আছে, স্ত্রীও আছে। আপনি আমাদের সুখে থাকতে দেন একটু। এই বলে আমি চলে গেলাম। নিধি একবার বাচ্চার দিকে তাকায়, আরেকবার তামান্নার দিকে। নিধির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি হলো? আপনি কাঁদছেন কেন? আপনার তো সুখে থাকার কথা। জানেন, আপনার দেওয়া প্রতিটা অত্যাচার নিপীড়নের কথা রাজ আমাকে বলেছে। একটা মেয়ে তার স্বামীর সাথে এতটা বাজে ব্যবহার করতে পারে, আপনার সাথে পরিচয় না হলে জানতে পারতাম না। তাই আর পারিনি রাজকে আমার করে নিয়েছি। আপনার কাছে অনুরোধ, আপনি আর আমাদের মাঝে আসবেন না প্লিজ। আপনি এক্ষুনি চলে যান এখান থেকে। নিধি আর কিছু বলতে পারলো না, চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল। বাসায় পৌঁছে নিধি তার বাবাকে ফোন করে বলল, বাবা, আমি আর পারছি না। আমার রাজ সত্যি সত্যি বিয়ে করে নিয়েছে। শুধু বিয়েই করেনি, তার একটা বাচ্চাও আছে। ও বাবা, তুমি কিছু বলো। আমি পারবো না ওকে ছাড়া থাকতে। মারে প্লিজ কান্না করিস না তুই। আমি সামনের সপ্তাহে তোর ওখানে যাচ্ছি, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, দোয়া করিও। রাতে শুয়ে শুয়ে নিধি ভাবছে, আজ আমার সন্তানটা থাকলে ঠিক ওই বাবুটার মতোই হতো। আমি অনেক খারাপ, সত্যি সত্যি নিজেই নিজের সন্তানকে মেরে ফেলতে চেয়েছি। নিধি এসব ভেবে ফুপিয়ে কাঁদতে লাগে। দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। নিধি প্রায় দিনই আমার সাথে দেখা করতে যায়, বাট প্রতিদিনই অপমানিত হয়ে ফিরে আসে। হঠাৎ একদিন আমার সাথে দেখা হয়ে যায় নিধির। নিধি আমাকে দেখেই দুপা জোরে ধরে কান্না করে দেয়। কি হলো, আপনি আমার পা ধরলেন কেন? পা ছাড়েন। রাজ, তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। আমি আর পারছি না নিজের সাথে নিজে যুদ্ধ করতে। জানো রাজ, আমি যে ছেলেটাকে না দেখে ভালোবেসেছি সে ছেলেটা আর কেউ না, তুমি। তোমার জন্যই আমি তোমাকে কষ্ট দিয়েছি। তুমি ছাড়া কোনো ছেলেকে আমাকে স্পর্শ করতে পারেনি রাজ। হ্যাঁ, আমি জিদি, সব তো তোমাকে ভালোবেসেই করেছি। আমার মন প্রাণ সব তোমাকে না দেখেই দিয়ে দিয়েছি। কত মেসেজের পর মেসেজ, কখনো তুমি সিন করার প্রয়োজন মনে করনি, বলনি কখনো মেঘ রৌদ্রের আইডিটা তোমার। আমি তো তোমাকে সবটা দিয়ে ভালোবেসেছি রাজ। আমাকে পারো না ক্ষমা করে দিতে? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ পা ছাড়েন। যে মেয়ে নিজের গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য হাজার রকম বাহানা খোঁজে, নিজের গর্ভের সন্তানকে বাজে কথা বলে, তাকে কি করে মানে নেই?
আমি তো শুধু আমার সন্তানকে বাঁচানোর জন্য তোমার পা পর্যন্ত ধরেছি, তবুও কোনো লাভ হয়নি। তোমাকে বলেছিলাম না একদিন তুমি নিধি আমার পা পর্যন্ত ধরবে, কিন্তু সেদিন কিছু করার থাকবে না। সত্যি আল্লাহ আমার ডাক শুনেছে। জানো, দিনের পর দিন আমার হৃদয়ে ছুরিকাঘাত করেছো তুমি। যে হৃদয়ে তোমার জন্য ভালোবাসার বীজ বপন করেছি, সেই হৃদয়টা গাছের টুকরোর মতো টুকরো টুকরো করেছো। আমাকে ক্ষমা করে দিও। আমি স্ত্রী সন্তান নিয়ে ভালোই আছি। আর পা ছাড়ো, তোমাকে ক্ষমা করে দিয়েছি। নিধি পা ছেড়ে উঠে দাঁড়াতেই তামান্না এসে নিধির গালে ঠাস করে চল লাগিয়ে দিয়ে বলল, আপনাকে ভালো মনে করেছিলাম, বাট আপনি সব সীমা অতিক্রম করেছেন। আপনার সাহস কি করে হয় আমার স্বামীর সাথে অসভ্যতামি করতে? আর কোনোদিন আপনাকে যেন বাসায় না দেখি। তামান্নার কথা শুনে নিধি মাথা নিচু করে কাঁদছে। কি হলো, যাচ্ছেন না কেন? আমি রাজকে রেখে যাব না বোন। আমাকে আরো মারতে মারতে মেরে ফেলো, আমি ওকে ছাড়া বাঁচবো না বোন। ছি, আপনার মুখে এসব মানায় না। রাজ, তোমার বুকে একটু জায়গা দিবে? আমার খুব কষ্ট হচ্ছে। আমি নিধির দিকে তাকিয়ে দেখি তার গালে চড়ের দাগ বসে আছে, চোখের পানি গাল বেয়ে পড়ছে। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। তামান্না এক প্রকার জোর করে নিধিকে বের করে দেয়। নিধি বাসা থেকে বের হওয়ার আগে কাঁদতে কাঁদতে বলে, রাজ, আমি সত্যি তোমাকে ছাড়া বাঁচবো না। দেখো, এ জীবনে যদি তোমাকে না পাই, আমি এ জীবন দিয়ে কি করব? প্লিজ এসব বলবেন না। আপনি এসব ড্রামা আমার সামনে দেখাবেন না। এরপর যদি আপনি আমার সামনে আসেন তাহলে আমার মরা মুখ দেখবেন। আমি আপনার ওই মুখ দেখতে চাই না। রাজ প্লিজ এসব বলো না। তোমাকে নেওয়ার আগে আল্লাহ যেন আমাকে নিয়ে নেয়। কোনো স্ত্রী চায় না তার আগে তার স্বামী মারা যাক। তুমি এখনো আমার স্বামী। সেই দিন আমি পারিনি ডিভোর্স পেপারে সাইন করতে। আমি আসবো না, আমি আর আসবো না। দূর থেকেই আমার রাজকে আমি দেখে নিব। হাসি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এজন্য এত বড় শর্ত দিয়েছো। রাজ বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমার বুকে বা পাশটাতে তুমি ছাড়া আর কারোর কোনো অস্তিত্ব নেই। নিধি চলে গেল। আমি তামান্নার দিকে তাকালেই তামান্না বলে ওঠে, রাজ, প্লিজ শক্ত হও। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু সত্যিটা মেনে নিতেই হবে। আমি তামান্নাকে কিছু না বলে রুমে চলে গেলাম। রুমে শুয়ে শুয়ে আগের স্মৃতিগুলো ভাবছি আর চোখের জল ফেলছি। এমন সময় আসরের আজান হয়ে যায়। আমি নামাজ শেষ করে কাবুকে করে নিতেই আমার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে বললাম, কি ব্যাপার, আবার ফোন দিয়েছো কেন? আর কত জ্বালাবে আমায়? সরি, আমি মিসেস নেহা। আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে। লাস্ট কলের নাম্বারটা হাজব্যান্ড নাম দিয়ে সেভ করা। আপনাকে হসপিটালের অ্যাড্রেস মেসেজ করছি, প্লিজ আসেন, রোগীর অবস্থা ক্রিটিক্যাল। আমার হাত কাঁপছে, কি বলবো ভেবে পাচ্ছি না। তামান্না দৌড়ে কাছে আসতেই আমি বললাম, তামু, আমার নিধি অ্যাক্সিডেন্ট করেছে। আমার কাব্যের কি হবে? আমার কাব্য তো মায়ের আদরটাও পায়নি। কি বলছো এসব তুমি? এখন কোথায়? কেমন আছে? হসপিটাল থেকে ফোন এসেছিল। চল এখনই। মেয়েটাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দেওয়া ঠিক হবে না। তামু, নিধির যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। রাজ, এখন এসব ভাবার সময় নয়, চল এখন। তামান্নাকে নিয়ে হসপিটালে ঢুকেই নেহা নামের মেয়েটাকে ফোন দিলাম। ফোন রিসিভ করতেই দেখি হসপিটালের বেঞ্চে বসে আছে মেয়েটা। আমি কাছে গিয়ে বললাম, আমার নিধি কোথায়? আপনি রাজ? হ্যাঁ আমি। আমার স্ত্রী কোথায় প্লিজ বলেন। তামান্না আমার মুখে স্ত্রীর কথা শুনে কেমন করে তাকালো। প্লিজ উত্তেজিত হবেন না, উনি অপারেশন থিয়েটারে, মাথায় অনেক আঘাত পেয়েছে। আপনি ডক্টরের সাথে দেখা করেন। আচ্ছা ধন্যবাদ। এদিকে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম নিধির অবস্থা ক্রিটিক্যাল, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। ডাক্তারের কথা শুনে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কি করব ভাবতে পারছি না। কাব্য তামান্নার কোলে, কাব্যের দিকে চেয়ে বুকটা ফেটে যাচ্ছে। ডাক্তারের রুম থেকে বের হয়েই নিধির বাবার কাছে ফোন করে বললাম, বাবা, নিধি অ্যাক্সিডেন্ট করেছে, গুরুতর। আপনি প্লিজ আমেরিকা আসেন। বাসায় ফোন করে মা আর আশাকেও বললাম নিধির জন্য দোয়া করতে। মা আমার কথা বিশ্বাস করতে পারছে না। আশা কান্না করছে। আমি ফোনটা রেখে মনে মনে আল্লাহকে ডাকছি। এদিকে প্রায় 22 ঘন্টা শ্বাসরুদ্ধকর অনুভূতির অবসান ঘটে যখন নিধির জ্ঞান ফিরে। নিধির জ্ঞান ফিরতেই নার্স এসে বলে, আপনারা চিন্তা করেন না, রোগীর জ্ঞান ফিরেছে, এখন চিন্তার কিছুই নেই। নিধিকে ক্যাবিনে শিফট করলে যখন তার সাথে দেখা করতে যাই তখন নিধিকে দেখে বুকের ভেতরটা কেঁপে ওঠে। নিধি আমাকে দেখেই কান্না করে দেয়। চোখ থেকে নিঃশব্দে জল গড়িয়ে পড়ে। আমি নিধির পাশে বসে তার হাতটা ধরে বললাম, পাগলি একটা, তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচতাম? কান্না করো না। চোখের পানি মুছে দিলাম। নিধি কথা বলতে চেয়েও ঠিকমতো কথা বলতে পারছে না। আমি কান্না থামাতে পারছি না। আজ আমার জন্য নিধির এই অবস্থা।
এদিকে দুদিন পরই সিনিয়র স্যার আমেরিকা আসে নিধিকে দেখতে। স্যার আমাকে দেখেই নিধির বাবা বলে, রাজ বাবা, আমার মেয়েটারে তুমি আর কষ্ট দিও না। আমি জানি তোমার সাথে সে অনেক অন্যায় করছে, মা নেই তো তাই। বাবা ওসব বাদ দেন, দোয়া করেন নিধি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নিধির বাবা বলল। এদিকে মাসখানেক পর নিধি যখন পুরোপুরি সুস্থ, তখন নিধিকে বললাম, নিধি তুমি দেশে চলে যাও, দেশে গিয়ে নিজের মতো করে জীবন শুরু করো। নিধি বলল, রাজ আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তাড়িয়ে যদি দেবে তবে কেন আমাকে বাঁচালে? আর হসপিটালে তুমি না বলেছো যে আমার কিছু হলে তুমি কাকে নিয়ে বাঁচবে? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। রাজ সরি, আমি ভুল করেছি, শাস্তি দাও, আমাকে দূরে সরিয়ে দিও না। আর আমি না হয় ভুল করছি তাই বলে তুমি আমাকে রেখে আরেকটা বিয়ে করে নেবে? আমার খুব কষ্ট হচ্ছে যখন শুনেছি তোমার স্ত্রী আছে। ও রাজ, আমি তোমাকে ছাড়া সত্যিই বাঁচবো না। আল্লাহ কেন যেন আমাকে এসব দেখার আগে নিল না। এই চুপ করো, কে বিয়ে করছে? কেন তুমি তামান্না আপুকে বিয়ে করনি? স্ত্রী সন্তান এসব কি মিথ্যা? বলো, কাব্য তোমার সন্তান না? কাব্য আমার সন্তান, মিথ্যা বলার কি আছে? কিন্তু আমি বিয়ে করিনি। কি বলছো এসব রাজ? তুমি কিচ্ছু বলো না, আমি বলছি। নিধি, রাজ আমার বন্ধু, এছাড়া আর কিচ্ছু না। তোমার দেওয়া কষ্ট রাজ সহ্য করতে পারলেও আমি করতে পারিনি। আর আমার কোলে যে বেবিটা কাব্য, সে রাজেরই সন্তান। সবচেয়ে অবাক হবে বেবির মাকে জানলে। নিধি অনেকটা কাঁপা কাঁপা গলায় বলল। তাহলে কাব্যর মম কে? তামান্না মুচকি হেসে বলল, কাব্য তোমার সন্তান। কি বলছো এসব? কাব্য আমার সন্তান? আমার নাকি মৃত সন্তান হয়েছিল? না, মৃত হইনি। তুমি যখন বাচ্চা নষ্ট করার প্ল্যান করো, তখন ডাক্তারের সাথে পরামর্শ করে সব কিছু করা হয় যেন তুমি বাচ্চার কোনো ক্ষতি করতে না পারো। আর ডাক্তার আমার ফ্রেন্ড ছিল, তাই কাজটি করতে বেগ পেতেও হয়নি। কাব্য যদিও তোমার সন্তান, কিন্তু আমি তাকে মায়ের আদর স্নেহে বড় করেছি। ভয় পেও না, তোমার রাজ শুধুই তোমার। আমি শুধু তোমার উপলব্ধি বোধটা জাগ্রত করতে চেয়েছি। তবে একটা সত্যি কথা কি জানো, আমি নিজের থেকেও বেশি রাজকে ভালোবেসেছি। এই আবার মন খারাপ করো না, আমার ভালোবাসাটা শুধু আমারই। রাজের সবটা জুড়ে জড়িয়ে আছো তুমি। যদি তোমার জায়গাটায় এক বুক অভিমান জমে রেখেছে সে, তোমার কাছে একটা অনুরোধ, রাজকে আর কষ্ট দিও না বোন। আমি এই পৃথিবীর মাত্র কয়েকদিনের অতিথি। বছরখানেক আগে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। জানো, আমি সবসময় চাইতাম রাজ যেন সুখে থাকে, মরার আগে যেন তোমাদের দুজনকে একসাথে হাসি খুশি দেখতে পাই। কি বলছো এসব বোন? তোমার কিছু হবে না, কিছু হতে দিব না। কিচ্ছু হবে না, হতে দিও না। এবার শোনো, তোমার কাব্যকে আমানত হিসেবে বড় করেছি। ছোট থেকেই মা হিসেবে তোমাকে চিনতে শিখিয়েছি। নিধি কাছে তামান্নার কথা শুনে। কি হলো, কাঁদছো কেন? আপু, আমি তোমার সম্পর্কে অনেক কিছু ভেবেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার কিছু নেই, আমি কিচ্ছু মনে করিনি। তামান্না চলে যেতে নিধিকে বললাম, নিধি আমি তোমাকে ভালোবাসলেও মন থেকে মেনে নিতে পারবো না। তুমি অসুস্থ ছিলে বলে হসপিটালে এসব বলেছি। যে মেয়ে নিজের সন্তানকে মেরে ফেলে চায় তাকে কিভাবে মেনে নেই বলো তো? এখন তুমি সুস্থ, তোমার বাবার সাথে চলে যাও। আমি আমার বাকিটা জীবন তামান্নাকে বিয়ে করে কাটিয়ে দিতে চাই। আর কাব্য মা হিসেবে তোমাকে নয় তামান্নাকেই চেনে। তুমি জন্মদাত্রী হলেও মায়ের সব ভূমিকায় তামান্না পালন করেছে। তুমি প্লিজ চলে যাও। এখন যদি তোমাকে মেনে নেই সেটা করোনা হবে। তাছাড়া আমি যেদিন তোমাকে ডিভোর্স দিয়েছি সেদিনই তোমার প্রতি সমস্ত ভালোবাসার দাফন হয়েছে। তুমি প্লিজ চলে যাও। নিধি আমার কথা শুনে দু পা জাপটে ধরে বলল, রাজ, আমি অনেক খারাপ, তোমার সাথে খুব অন্যায় করছি। তুমি শাস্তি দাও, যা খুশি করো, তবুও দূরে সরিয়ে দিও না। তুমি আমাকে তোমার পায়ের নিচে একটু স্থান দাও, নয়তো আমাকে মেরে ফেলো। আমি অনেক ভুল করছি। এসব কি করছো? পা ছাড়ো। তুমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি পা ছাড়বো না। পাগলি, পা ছাড়ো, বুকে আসো। সত্যি আমার মতো মেয়েকে বুকে নিবে? হুট পাগলি একটা, বুকটা তো তোমারই। নিধিকে টান দিয়ে বুকের সাথে জড়ে নিলাম। নিধির চোখের পানিতে শার্ট ভিজে যাচ্ছে। আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? তুমি কেন বলনি তুমি আমার সেই ভালোবাসার মানুষ, যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি, যার জন্য অন্য কোনো ছেলের মোহ আমাকে টানতে পারেনি? তাহলে আমি তোমাকে কষ্ট দিতাম না। আমি সত্যিই খারাপ, তাই না? চুপ, আমার নিধি খারাপ হতে পারে না। নিধি আরো শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়ে ধরছে আমাকে, যেন মৃত্যু ব্যতীত আমাদের এই বাঁধন কেউ ছিঁড়তে পারবে না।